সকলকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি, তাই না? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হুম। কথা কি ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কমা, একজনের নাম কি কমা না ক্ষমা, কোনটা? কমা তো একটা ইয়ে নাম, অ্যানোয়ালাস, ঠিক না? হুম, সুন্দর নাম, কমন। পিলি কবে ভাইয়া? পিলি কবে? এটা সৌরভ সাহেব জানে। সৌরভ সাহেবের প্রতি আমার বিশ্বাস নাই, সুতরাং আমি জানি না। এখানে যা পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা টুকটাক আদমশুমারি। আদমশুমারি অত বেশি গুরুত্বপূর্ণ না, যেহেতু অনেক আগে হয়েছে, তাই এটা নিষ্প্রয়োজন। এর পরিবর্তে অর্থনৈতিক সমীক্ষায় বেশি পড়তে হবে। হ্যাঁ, যদি একেবারে নতুন হইতো তাহলে বলতাম আদমশুমারি পড়তে, না অর্থনৈতিক সমীক্ষায় পড়া ভালো। জাতি, গোষ্ঠী, উপজাতি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বাংলাদেশের চিকিৎসা স্বাস্থ্য ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা দেখি। বাংলাদেশের জনসংখ্যা তত্ত্বের জনক রবার্ট মেলথাস, এটা মাঝে মাঝে আসে, সুতরাং এটা পড়ে ফেলা ভালো। আর পপুলেশন, এই যে দেখেন পপুলেশন, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন। এই পপুলেশন মানে কি? জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে যেটা, সেটা হচ্ছে পি তে হচ্ছে পপুলেশন। এই পি দেখে বুঝতে পারবেন এই এই সংগঠনটা কি করে, জনসংখ্যা নিয়ে কাজ করে। লর্ড মেয়র আমলে, ভারতবর্ষের সর্বপ্রথম আদমশুমারি হচ্ছে লর্ড মেয়র আমলে। এই পর্যন্ত 6 বার, বাংলাদেশ ও পাকিস্তান আমলে, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এই পর্যন্ত 6 বার আদমশুমারি হয়েছে। কৃষি শুমারিও কয়টা? কৃষি শুমারিও 6টা। তবে মিল আছে, তাহলে কৃষিও 6টা, আর কি, আর আদমশুমারিও কয়টা? 6টা। আর সর্বপ্রথম লর্ড মেয়র আমলে, ভারতবর্ষের প্রথম লর্ড মেয়র আমলে কি হয়? আদমশুমারি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ আমলে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। আর কিছু পড়ার দরকার নাই, শেষ। তাহলে আমরা এখানে কি পাইলাম? মেলথাসের নাম পাইলাম। মেলথাস কেন? এই যে জনসংখ্যার যে তথ্যটা, সেই যে তথ্যটা সর্বপ্রথম কে দিয়েছেন? মেলথাস। মেয়র নাম পাইলাম লর্ড মেয়র। লর্ড মেয়র কেন বিখ্যাত? লর্ড মেয়র হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম আদমশুমারি লর্ড মেয়র। আমরা পেলাম 6টি আদমশুমারি, আর 6টি, আবার 6টি পেলাম কি? কৃষি শুমারি। তাহলে আদমশুমারি প্রথম হয়েছে 1900 কত সালে? 74 সালে, ঠিক না? বাংলাদেশে এই পর্যন্ত 6টি আদমশুমারি হয়েছে। কৃষি শুমারি কয়টি হয়েছে? 6টি। ঠিক আছে। আর শুমারিগুলা কে করে? কোন প্রতিষ্ঠান শুমারি করে? এখানে কেউ না কেউ এটা অবশ্যই জানবে, শুমারিগুলা কে করে? কোন প্রতিষ্ঠান? বাংলাদেশে কোন প্রতিষ্ঠান শুমারিগুলা করে? হ্যাঁ, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান আছে? ঠিক আছে, অধিকাংশ অ্যান্সার জানে না, তাহলে আমরা একটু বলছি। শুমারিগুলা করে হচ্ছে বিবিএস। বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান, পরিসংখ্যান ব্যুরো এক কথায়। স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান ব্যুরো হচ্ছে আদমশুমারি গুলো করে। যতগুলো শুমারি আছে সব হচ্ছে বিবিএস এর। এটা একটু মাথায় রাখতে হবে, এটা পরীক্ষা আসে। হ্যাঁ, শেষ। এর বাইরে এখান থেকে আর আমাদের কিছু পড়ার দরকার নেই। আর আমরা সমগ্র পৃথিবীতে এখানে সাধারণত সবকটি পড়া উচিত, এটা আসে। সমগ্র পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? 8ম জনসংখ্যায়, ঠিক না? তারপর এশিয়ার কথা চিন্তা করলে সেটা, এশিয়ার কথা 5ম, সার্কভুক্ত দেশে হচ্ছে আমরা 3য়, আর মুসলিম বিশ্বে হচ্ছে আমরা। সার্কভুক্ত দেশের মধ্যে আমরা জানি সবচেয়ে বেশি আছে কোথায়? ইন্ডিয়ায়। ইন্ডিয়ার পর সার্কভুক্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ আসে কে? পাকিস্তানে। পাকিস্তানের পথে আছে কি? বাংলাদেশ। সুতরাং এই হচ্ছে সার্কভুক্ত দেশের অবস্থা, আমরা সেটা জানি। আর মুসলিম বিশ্বে আমরা দেখতে পাচ্ছি 4র্থ অবস্থান। এটা দরকার নেই, সাধারণত বিশ্ব আর সার্কভুক্ত এই দুটো পড়লে হয়ে যায়, আর বাকিগুলো অত বেশি লাগে না, ঠিক না? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো খুব ইম্পর্টেন্ট। আমাদের কতগুলো তথ্য আমরা পাই, যেটা হচ্ছে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সে আমাদের পরিসংখ্যান দেয়। এরপর আমাদের পরিসংখ্যান দেয় অর্থনৈতিক সমীক্ষা, যেটাকে আমরা ইয়ার বলি, ইকোনমিক রিভিউ। এরা আমাদের কিছু পরিসংখ্যান দেয়। যে সমস্ত তথ্যগুলো আমরা পাই, আমাদের সোর্সের গুলো হচ্ছে এগুলো। যত তথ্য সোর্স বা আমরা পাই, অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক রিভিউ, এরা আমাদের সোর্স দেয়। পাশাপাশি আমরা কিছু সোর্স পাই আছে বাংলাদেশ ব্যাংক থেকে, যেমন অর্থনীতি রিলেটেড, এক্সপোর্ট ইম্পোর্ট কেমন চলছে অথবা রিজার্ভ কেমন আছে, সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক আমাদের কি দেয়? সোর্স দেয়। আমরা সিপিডি কিছু পাই, সেন্টার ফর পলিসি ডায়ালগ। সিপিডি অর্থনৈতিক সংক্রান্ত কিছু সোর্স আমাদের সিপিডি দেয়। এভাবে আমরা সোর্স পাই, ঠিক না? এরপর আমরা জানি এই পর্যন্ত আমাদের জনশুমারি আছে কয়টি? 6টি, সেখান থেকে কিছু সোর্স পাই। এরপর হচ্ছে আমরা হচ্ছে কৃষি শুমারি, এই সমস্ত শুমারি, এই শুমারি গুলাকে আলাদা বলার দরকার নেই, কারণ শুমারি গুলার কাজ করে কে? বিবিএস। সেই জন্য ডাইরেক্ট এখানেই বলে দেই, এই সমস্ত সোর্স গুলো আমাদের মুখস্থ রাখতে হবে।
তবে এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে ইআর, ইকোনমিক রিভিউ, অর্থনৈতিক সমীক্ষা। এটা গুরুত্বপূর্ণ, এটা প্রতি বছরই বের হয়। আর বিবিএস যেটা, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটাও প্রতি বছর বের হয়, কিন্তু এটার কম। ঘরে বসে বসে বিবিএস এর যারা অফিসার, পরিসংখ্যান ব্যুরোর যারা অফিসার, ঘরে বসে বসে পরিসংখ্যান তৈরি করে। যেমন আপনাকে আপনার ভিলেজের সমস্ত পরিসংখ্যান দিতে বলছে, এই বিবিএস অফিসার ঘরে বসে বসে অফিসে বসে বসে পরিসংখ্যান তৈরি করে, তাই এদের পরিসংখ্যান একটু ভুয়া। তবে সময়টা একটু পার্থক্য আছে, সময়টা ঘরে ঘরে পৌঁছায়। যেমন আদমশুমারি করবে তখন সে বাড়িতে বাড়িতে পৌঁছায়, বাড়িতে বাড়িতে পৌঁছায়। শুমারি গুলো একটু তুলনামূলক বেটার হয়। ঠিক আছে, তাহলে একটু বলেন তো দেখি, পৃথিবীতে বাংলাদেশের অবস্থান, জনসংখ্যা অবস্থান কত তোমার? তাহলে এই হচ্ছে ঘটনা, অষ্টম। অষ্টম, হ্যাঁ, সমগ্র পৃথিবীতে বাংলাদেশ এখন জনসংখ্যার দিক থেকে কি অষ্টম। এই তো বুঝেছে, তিন প্রকার মিথ্যা, মিথ্যা, ডাহা মিথ্যা। পরিসংখ্যান, না একবারে মিথ্যা বলে উড়ায় দেওয়া যাবে না, পরিসংখ্যানটা তারা একদম অদ্ভুত করে না, কাছাকাছি করে আর কি। কাছাকাছি, পুরোপুরি পারে না, কাছাকাছি করে আসলে। এই সরকারি চাকরিতে ঢুকেন, দেখবেন কারো কোনো দেশপ্রেম নাই, সবাই তার চাকরি বাঁচানোর জন্য, ভালো একটা পোস্টিং এর জন্য, সবাই কিছু টাকা পয়সা ইনকামের জন্য, ধান্দা, এসব নিয়ে সবাই ব্যস্ত। চাকরিতে ঢোকেন, বড় অফিসার হন, দেখবেন ধান্দাবাজি, সম্মান টম্মান এসব নিয়ে ব্যস্ত। মানুষের প্রতি টান আসলে অফিসারদের নাই, জিরো। যে যত নীতি কথা বলে, হ্যাঁ, সে তত বেশি বাটপাট টাউটার হয়, আমি এই চাকরির জীবনে দেখেছি। যাই হোক, তাহলে এখানে একটা পরীক্ষা আসে, বাংলাদেশেও তো নিশ্চয়ই ইয়ের মতো, ইউনাইটেড নেশনের মতো, ইউনাইটেড নেশন যেরকম একটা আছে পপুলেশন, ঠিক না? ইউএনএফ, এই পপুলেশন নিয়ে কাজ করে, সেরকম বাংলাদেশে তো একটা আছে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম কি? নিমবোর্ড। এই নিমবোর্ড হচ্ছে পপুলেশন নিয়ে কাজ করে। আপনি কোথায় হিট করবেন, সেটা হচ্ছে পিতে আপনাকে হিম করতে হবে। রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউশনস, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনস। পপুলেশন, পপুলেশন, এই যে পপুলেশন, তাহলে পি হচ্ছে মূল হাইলাইটস পয়েন্ট। এনপিসি, এটা পি হচ্ছে হাইলাইটস পয়েন্টস, পি তে আপনি বুঝতে পারেন এটা হচ্ছে পপুলেশন নিয়ে কাজ করে। এটা হচ্ছে ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, এটার প্রধান হন প্রধানমন্ত্রী। এটা একবার পরীক্ষা এসেছিল, ঠিক আছে? তাহলে এখানে দুইটা পরীক্ষা আসবে। ইউনাইটেড নেশনে কোনটা কাজ করে, ইউএনএফপিএ সেটা। তারপর বাংলাদেশের পপুলেশন নিয়ে কাজ করে কোন প্রতিষ্ঠানটি, তখন অ্যান্সার হবে আপনার এই নিপোর্ট। নিপোর্ট বাংলাদেশের পপুলেশন নিয়ে কাজ করে। আর একটা এনপিসি, সেটাও পপুলেশন নিয়ে কাজ করে। এই এনপিসির প্রধান কে, তখন অ্যান্সার হবে পিএম। এটা একবার পরীক্ষা এসেছিল, এনপিসির প্রধান কি, পিএম। যেমন মাঝে মাঝে পরীক্ষা আসে, ওই যে আপনারা পড়েছেন না, ন্যাক, অর্থনৈতিক ইকোনমিক কাউন্সিলের প্রধান কি, পিএম। তারপরে একনেক, একনেকের প্রধান কি, পিএম। তারপর আপনার ইপিজেড এর, ইপিজেড গুলা কে দেখে, সেটাও দেখে পিএম। এসইজেড গুলার প্রধান কে, সেগুলা কে দেখে, এগুলা দেখে পিএম। এই বড় বড় যত প্রতিষ্ঠান আছে, এগুলো সব পিএম দেখে। সেরকম এনপিসি, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, এটার বস কে, এটার বস পিএম। এই হচ্ছে আপনার মূল বিষয়বস্তু। বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠানগুলো সব পিএম এর দায়িত্ব থাকে। হ্যাঁ, নিকার, নিকারও পিএম, একজন বলেছেন নিকার, নিকার হচ্ছে পিএম। আপনারা জানেন নিকার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। নিকারের কাজ কি? আবির, আবির নিশ্চয়ই জানে, বাকিরা কি জানেন নিকারের কাজ কি? নিপুট তো আমরা দেখলাম পপুলেশন নিয়ে কাজ করে, ঠিক না? এনপিসি পপুলেশন নিয়ে কাজ করে, নিকারের কাজ কি? হ্যাঁ, নিকারের কাজ ও আসন নিয়ে কাজ করে। হ্যাঁ, ঠিক ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। নিকার হচ্ছে আহ, যেমন ধরেন এটা হচ্ছে শরীয়তপুর, এখন যে কোনো কারণে সরকার মনে করলো এই শরীয়তপুরের মধ্যে এই বর্ধিত অংশটুকু শরীয়তপুরে রাখা উচিত না, এইটুকু আমরা মাদারীপুরে ঢুকাই দিব, তখন সে কি করবে, এইটুকু গাইটা মাদারীপুরে ঢুকাই দিবে। এই যে অ্যাডমিনিস্ট্রেশন যে রিফর্মটা আছে, সেই রিফর্মটা নিকারে করে থাকে, নিগারে করা থাকে। অথবা এই যে এটুকু শরীয়তপুরে, এটুকু ধরেন সিপাহি ঢুকে গেছে গা, তাই সরকার ভাবলো যে এটুকু আর শরীয়তপুরে রাখবো না, এটুকু আমরা মাদারীপুরে ঢুকিয়ে দিব, তাহলে এটা এই কাজগুলো করে কে, নিকার। ঠিক আছে, জনশুমারি ও গৃহ গণনা, এটা মোটামুটি মোটামুটি একটা নিষ্প্রয়োজন কন্টেন্ট, এটা অত বেশি পড়ার দরকার নেই আপনাদের। মৌজা ভিত্তিক ভূমি জরিপ, প্রথম যে ভূমি জরিপ বাংলাদেশে হয় সেটা সম্রাট আকবরের আমলে। সম্রাট আকবরের তো আপনারা জানেন যে নবরত্ন, 9 জন রত্ন ছিল। এই নবরত্ন সম্পর্কে পড়ছেন কখনো? এই নবরত্নের মধ্যে একজন রত্ন হচ্ছে টোডরমল। আর তানসেন, তানসেন হচ্ছে গান গাওয়া রত্ন ছিল, তার গান গাওয়া সিঙ্গার। ও, সম্রাট আকবর আমলে এক একজন, একজন রাইটার ছিল, একজন সিঙ্গার ছিল, একজন অর্থনীতিবিদ ছিল, এরকম একজন ডান্সার ছিল, এরকম সম্রাট আকবরের 9 জন রত্ন ছিল। হ্যাঁ, একজন ছিল হচ্ছে গল্প টল্প শোনাইতো, বীরবল, বীরবল যে বলেছে সিয়াম ভাই, থ্যাংক ইউ। বীরবল,
টোডরমল এরা হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের এক একজনে এক এক বিষয়ে পারদর্শী ছিল। বীরবল হচ্ছে হাস্যরস কৌতুক টৌতুক এসব নিয়ে পারদর্শী ছিল। গান নিয়ে পারদর্শী ছিল তানসেন। অর্থনীতি নিয়ে পারদর্শী ছিল টোডরমল। গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের, গোপাল ভাঁড় সম্রাট আকবরের না। এরকম 9টা রত্ন ছিল, এদেরকে বলা হয় নবরত্ন সংক্ষেপে। তাহলে এই টোডরমল হচ্ছে প্রথম ভূমি ভিত্তিক যে জরিপ আছে সেটা টোডরমল করে থাকেন। আর পৃথিবীর প্রথম আদমশুমারি করেছেন হচ্ছে যুক্তরাষ্ট্রে, পৃথিবীর প্রথম আদমশুমারি ইউএসএ তে, যুক্তরাষ্ট্রে পৃথিবীর প্রথম। আর আমাদের অঞ্চলে প্রথম করেছে কে? লর্ড মেয়। ব্রিটিশ উপমহাদেশে প্রথম করেছে কে? লর্ড মেয়। আর বাংলাদেশে প্রথম হয়েছে বঙ্গবন্ধুর আমলে 1974 সালে। এই পর্যন্ত আদমশুমারি হয়েছে কয়টি? 6টি। এই পর্যন্ত কৃষি শুমারি হয়েছে কয়টি? 6টি। আমি লাস্ট বার এখানে কি করে দিলাম? এই পর্যন্ত বাংলাদেশে 6বার আদমশুমারি হয়েছে, 1974 সালে। আর সর্বশেষ কত সালে? 2022 সালে। আর আদমশুমারি কে করে? বিবিএস। শেষ। আমরা আবার সামারি আমি করে দিচ্ছি। আবার সামারি হচ্ছে, পৃথিবীতে প্রথম আদমশুমারি হয়েছে কোথায়? ইউএসএ। ইউএসএ। বাংলাদেশে আদমশুমারি করে কি? বাংলাদেশে আদমশুমারি করে বিবিএস। বাংলাদেশে এ পর্যন্ত আদমশুমারি হয়েছে কয়টি? 6টি। প্রথম আদমশুমারি হয়েছে বঙ্গবন্ধুর আমলে 1974 সালে। আর রিসেন্টলি আদমশুমারি হয়েছে 2000 কত সালে? 22 সালে। 2022 সালে যে আদমশুমারি, এটা একমাত্র প্রথম ডিজিটাল আদমশুমারি। কেন ডিজিটাল আদমশুমারি? এখানে নাসার সহায়তা নেওয়া হয়েছে, তাই এটা ডিজিটাল। পাশাপাশি হচ্ছে এখানে প্রবাসী, প্রবাসীদের ইনক্লুড করা হয়েছে, প্রবাসীদের ইনক্লুড করা হয়েছে, তাই এটা ডিজিটাল। অনেক কারণে 2022 সালে আদমশুমারি ডিজিটাল। এক হচ্ছে ডিজিটাল, দুই হচ্ছে এটা নাসার সহায়তা নেওয়ার কারণে ডিজিটাল, প্রবাসী ইনক্লুড করেছে, এইটাও ডিজিটাল। এমনকি দেশের ভিতরে যারা ইয়ে আছে, যেমন ধরেন আমাদের দেশের ভিতরে ইন্ডিয়ান শ্রমিক আছে, আমেরিকান শ্রমিক আছে, চায়না শ্রমিক, রাশিয়ান শ্রমিক আছে, তাদেরকে ইনক্লুড করা হয়েছে। সেই ক্ষেত্রে এটা একটা সবচেয়ে অত্যাধুনিক আদমশুমারি। এইগুলা আছে। তো উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়েছে কার আমলে? লর্ড মেয়র আমলে। এই শেষ আমাদের এই কয়েকটা প্রশ্ন, এতক্ষণ যা করলাম তার সামারি। ঠিক আছে। আচ্ছা, ষষ্ঠ আদমশুমারি। এটার নাম খেয়াল করে দেখেন, চিরকাল ছিল আদমশুমারি, কিন্তু এই বছরের প্রথম নাম দেওয়া হয়েছে কি? জনশুমারি। এটা একটু মাথায় রাখবেন সব সময়। 1974 সালে যখন যেটা করা হয়েছিল তখন এটার নাম ছিল আদমশুমারি, কিন্তু এবার আদমশুমারি বাদ দিয়ে 2022 সালে যেটা করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে কি? জনশুমারি। আদমশুমারি কথাটা কিন্তু এখন আর নাই। এখন সেই কথাটার নাম হয়ে গেছে কি? জনশুমারি। এবং সেটা করার জন্য সহায়তা নিয়েছে কার? নাসার। ঠিক আছে, নাসার সহায়তা নিয়েছে। এটার মধ্যে প্রথম আমাদের যে প্রবাসী আছে, প্রায় 1 কোটি প্রবাসী, এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমাদের দেশে যারা বিদেশি আছে তারা অন্তর্ভুক্ত করা হয়েছে। 2022 সালে আদমশুমারিকে আমরা কি বলবো? এটা হচ্ছে ডিজিটাল আদমশুমারি। ঠিক আছে। এটা কেন ডিজিটাল? কারণ এটার মধ্যে স্যাটেলাইট থেকে ইমেজ দেওয়া হয়েছে। স্যাটেলাইট তো আমরা কোথায় ঘুরি না ঘুরি সব স্যাটেলাইট জানে, ঠিক না? আমাদের মাথার উপরে বিশাল ক্যামেরা আছে, হাজার হাজার ক্যামেরা, সেই ক্যামেরাগুলোকে আমরা বলি স্যাটেলাইট। আমরা কোথায় যাই না যাই, স্যাটেলাইট সব আমাদের খোঁজ খবর রাখে, ঠিক না? এই হচ্ছে ঘটনা, এই যে আদমশুমারি। আদমশুমারি নাই, এখন সেটা জনশুমারি। তাহলে আমাদের যেটা হচ্ছে 2022 সালে মোট তৈরি করা হয়েছিল, তারপর সেটাকে রিভাইজ করা হয়েছিল, রিভাইজ করা হয়েছিল 2023 সালে। সেই হিসাবে আমাদের রিভাইজ বেশি দরকার নেই, এখানে শুধু একটা পড়বেন, একটা। বর্তমান যে জনসংখ্যা সেটা হচ্ছে 16,98,00,000। এর বাইরে আর কিছু বলার দরকার নেই, হ্যাঁ। এর বাইরে আর কিছু বলার দরকার নাই। আর সাক্ষরতার হার পড়বেন কি? আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হারটা যদি মন চায় তাহলে এটা একটু বলে দেন। সাধারণত অর্থনৈতিক সমীক্ষাটা বেশি আসে, তাই দুইটা নিয়ে আপনার ফাইট তৈরি হবে। একটা হচ্ছে ধরেন জনশুমারি তে বলা আছে 1.1, আর অর্থনৈতিক সমীক্ষা বলা আছে 1.3। বহু বছর এটা 1.37 ছিল, অনেক বছর, প্রায় 7-8 বছর 1.37 ছিল জনসংখ্যা বৃদ্ধির হার। এখন সেটা একটু কমে 1 দশমিক কত হয়েছে? 3 হয়েছে। তাহলে এখানে দুইটাই আসতে পারে, সেটা হচ্ছে জনশুমারিতে আছে 1.12, আর অর্থনৈতিক সমীক্ষা আছে 1.3। তা আমি আপনাকে বলবো আপনি 1.3টাকে বেশি মনে রাখেন, যদি ভুলে যান। আর যারা দুইটাই মনে রাখতে পারেন তারা দুইটাই মনে রাখেন, এর বাইরে বেশি দরকার নাই। ঠিক আছে। যেহেতু ঘটনাটা 22 সালে হয়েছে, চূড়ান্ত রিভাইজ করা হয়েছে 23 সালে, তাই জনশুমারি অত বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের অলওয়েজ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। জনশুমারি থেকে এমন প্রশ্ন কম আসে, অর্থনৈতিক সমীক্ষা থেকে এই প্রশ্নটা বেশি আসে। তাহলে মাত্র 16 কোটি মানুষ, 16 কোটি কোথায় হবে? 17 কোটি মানুষ তো। 16,98,00,000 হইলে 17 কোটি হয় না? 17 কোটি হয়ে যায় তো। 17 কোটি, প্রায় 17 কোটি জনসংখ্যা। আচ্ছা, জনশুমারি থেকে আরেকটা জিনিস আমাদের যেটা গুরুত্বপূর্ণ পাবো, জনশুমারি থেকে আমাদের খানার সংখ্যা আসে। খানা কত এটা মনে রাখতে হবে, 4,10,00,000। কারণ খানা বিষয়টা কি আপনারা বোঝেন নাকি বোঝেন না? এবং খানা প্রতি আকার, এই দুইটা আমাদের মুখস্থ রাখতে হবে। যদি বোঝেন তাহলে আলোচনা নিষ্প্রয়োজন, যদি না বোঝেন তাহলে 1 মিনিটে আলোচনা বুঝিয়ে দেয়। আচ্ছা, বুঝেন না তাহলে বিষয়টা বোঝেন। আপনি ধরেন এখন 16 কোটি জনসংখ্যা আছে আর খানা প্রতি 4। এই যে 4 কোটি, 4 কোটি 10-এর আপনি 4 দিয়ে গুণ দেন তাহলে কত হয়ে যায়?
চার চার 16, আর এখানে 4 × 10 = 40। তাহলে দেখেন এমনিতেই আপনার 16,40,00,000 কিন্তু সরাসরি চলে আসে। এরপর যদি আমরা এই আর 10,000-এ দেই আবার 4 দিয়ে, তাহলে আরো একটু বেড়ে যায়, ধরেন 16,50,00,000 বা সামথিং চলে আসে। আমরা তো জানি আমাদের মোট জনসংখ্যা কত, 16,98,00,000। এর কাছাকাছি চলে আসে 4 দিয়ে গুণ দিলে, ঠিক না? 4 দিয়ে গুণ দিলে এর মানে হচ্ছে এই 16 কোটি মানুষ কিন্তু প্রতি দুপুরবেলা যে আপনি রান্না করেন, দুপুরবেলা কিন্তু আপনি 16 কোটি পাতিলে রান্না করেন না। আপনি এই 16 কোটি মানুষের জন্য সারা বাংলাদেশে 4,10,00,000 পাতিল, প্রতিদিন 4,10,00,000 পাতিলের মধ্যে আপনার কি হয়, রান্না হয়। এর মানে কি প্রতি পাতিলে কয়জন খায় বলেন তো? একটা পাতিলে 4 জন খায়, হ্যাঁ, এটা দ্বারা বোঝায় এখনো আমাদের মধ্যে সৌহার্দ্য ভালো আছে। একটা পাতিলে 4 জন কি হইতে পারে, সেটা হচ্ছে হাজবেন্ড হইতে পারে, ওয়াইফ হইতে পারে, তাদের এক সন্তান হইতে পারে, শ্বশুর বা শাশুড়ি হইতে পারে। হাজবেন্ড হইতে পারে, ওয়াইফ হইতে পারে, শ্বশুর শাশুড়ি হইতে পারে। এইভাবে দেখা যায় এখন আমাদের বন্ধনটা কি আছে, অটুট আছে। কিন্তু বিদেশে দেখা যায় কি জানেন, বিদেশে দেখা যায় একটা খানায় সর্বোচ্চ হাজবেন্ড এন্ড ওয়াইফ, সর্বোচ্চ 2 জন। আবার দেখা যায় এক খানায় সাধারণত হয় একটা হাজবেন্ড হয় সিঙ্গেল মাদার, অথবা সিঙ্গেল ফাদার, অথবা সিঙ্গেল মাদার হয়, এক পাত্রে একজন হয়, এরকমও হয়। খানা আর পরিবার কিভাবে আলাদা করা যায়? খানাটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার হয় পরিবারের চাইতে, এখন আর পরিবার বলে না, এটাকে আপনি পরিবারও বলতে পারেন, 4,10,00,000 পরিবার বলতে পারেন র্যান্ডমলি, কিন্তু খানাটাই সবচেয়ে বেস্ট হয়, যে একটা পাতিলে কিভাবে কয়জন খায় প্রতিদিন। তো এই হিসাবে দেখা যায় খানাপতি আমাদের কত পড়ে, 4। যদি একটু পল্লীতে দেখা যায়, গ্রামে সৌহার্দ্যটা একটু বেশি থাকে, ভালোবাসাটা বেশি থাকে, তার গ্রামে 4.1 একটু বেশি হয়। শহরে ভালোবাসাটা একটু কম থাকে, জায়গা কম থাকে, স্পেস কম থাকে, শ্বশুর শাশুড়ি রাখতে চান না, তাই শহরে একটু কম হয়, এই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের মোট খানা সংখ্যা এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এবার বলুন তো দেখি, আপনারা বুঝছেন কি পারবো? বলেন তো, প্রতিদিন কয় কোটি পাতিলে রান্না হয়? প্রতিদিন কয় কোটি পাতিলে রান্না হয়? নাবিলা কল দিয়েছে। হ্যাঁ, 4,10,00,000 পাতিলে রান্না হয়। এই তো হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আর যে ধরনের প্রশ্ন আসবে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, দেখেন নৃগোষ্ঠী আমাদের কমতেছে, দুইটা জিনিস আমাদের দেশে কমতেছে। সেটা হচ্ছে আমাদের দেশে হিন্দু জনসংখ্যা ব্যাপক হারে কমতেছে। হিন্দু জনসংখ্যা আগে 12% থেকে 12% থেকে কমতে কমতে এখন 7.8-এ, মানে 8-এরও নিচে চলে এসেছে, হিন্দু জনসংখ্যা কমতেছে। আর আমাদের দেশে উপজাতি কমতেছে। উপজাতি এই দুইটাই কিন্তু কমিতেছে, আর মুসলিম জেনারেলি বাড়িতেছে, এটা তো বাড়ারই কথা যেহেতু মুসলিম কান্ট্রি। যাই হোক, তাহলে হিন্দু কমতেছে আর উপজাতি কমতেছে, এটা অ্যালার্মিং, কারণ একটা জাতি কমে যাওয়া মানে ধরে নিতে হবে এই দুইটা জাতি আমাদের দেশে খুব বেশি স্বাচ্ছন্দ্য ভোগ করছে না। এখন আবার কেউ আবার ধর্মীয় সেন্টিমেন্ট এখানে ঢুকাই দেন না, সাবধান, ধর্মীয় সেন্টিমেন্ট ঢুকাবেন না। আমি পড়াশোনার কথা বলতেছি, ঠিক আছে? তাহলে আমাদের দেশে এই হিন্দুও কমে গেছে, আর হচ্ছে নৃগোষ্ঠীও কমে গেছে, তারা যে কোনো কারণে তারা স্বাচ্ছন্দ্য বোধ এখানে করছে না খুব বেশি। স্বাচ্ছন্দ্য বোধ করলে বাড়বে, আর স্বাচ্ছন্দ্য বোধ কম করলে কমবে, এটা হচ্ছে ঘটনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আগে আমরা কিছু 2022 সালে আমরা পড়েছিলাম 1.1% ছিল উপজাতির সংখ্যা। সেটা সেটা এখন কমে গেছে। আগে ছিল 16 লক্ষ, প্রায় 17 লক্ষের কাছাকাছি, এবার সেটা 16,50,000 হয়েছে। সেটা 1%-এর নিচে নেমে গেছে, এইটা একটু অ্যালার্মিং, এটা একটু আমাদের পড়তে হবে। এখনো যদি আমরা অর্থনৈতিক সমীক্ষা দেখি, তাহলে অর্থনৈতিক সমীক্ষায় দেখবো এখানে 1.1% বলা আছে। কিন্তু এখন যেটা বিবিএস রিপোর্ট বা হচ্ছে জনশুমারি, সেখানে বলা আছে 0.9%, অর্থাৎ একটু কমে গেছে। এটা একটু মাথায় রাখতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি বসবাস করে বিভাগ হিসেবে চট্টগ্রামে। আপনারা জানেন চট্টগ্রাম বলতে আমরা সাধারণত কয়েকটা জায়গা বুঝি, সেটা হচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি। এই কয়েকটা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করবে, এটা আপনারা ইজিলি বুঝতে পারেন, ঠিক না? সবচেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসে নিম্ন বিভাগ বরিশাল, আর পড়ার দরকার নাই, শুধু একটা পড়লে হবে। সবচেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বেশি বসবাস করে? চট্টগ্রামে, আর কিছু বলার দরকার নাই। বাংলাদেশে বসবাসরত উপজাতিদের মধ্যে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে চাকমা, সর্বাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী, হ্যাঁ সর্বাধিক। মানে সবচেয়ে বড় বেশি বসবাস করে কি চাকমা, প্রায় 5 লাখের কাছাকাছি বাংলাদেশে চাকমারা বসবাস করে। চাকমারা বেশিরভাগই বসবাস করে পার্বত্য চট্টগ্রামে, আপনারা জানেন। আর বাংলাদেশে বসবাসরত সবচেয়ে কম হচ্ছে ভিল, কুল, ভিল, মুন্ডা, সাঁওতাল, আমরা পড়েছিলাম না? এই ভিলদের মাত্র 95 জন। আল্লাহ, ভিলরা যে কোনো মুহূর্তে কি এই ইয়ে থেকে কি হইতে পারে, বিলীন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে চাকমা আর একটা হচ্ছে কি ভিল, এই দুইটা পাশাপাশি আমাদের আরেকটা পড়তে হবে, সেটা হচ্ছে সাঁওতাল। কেন আমাদের সাঁওতালটা পড়তে হবে? আমাদের পড়তে হয়, আমরা যখন খেয়াল করে দেখি আমাদের নৃগোষ্ঠীকে কিন্তু আবার দুইটা ভাগে করা হয়। নৃগোষ্ঠীকে কোন দুইটা ভাগে ভাগ করা হয়? একটা সমতলের নৃগোষ্ঠী, আর একটা হচ্ছে আপনার পাহাড়ি নৃগোষ্ঠী। এই দুইটা ভাগে কিন্তু আমাদের নৃগোষ্ঠীকে আবার কি করে ফেলা হয়,
ভাগ করে ফেলা হয় সমতলের এবং পাহাড়ি। জেনারেলি আমাদের অঞ্চলে যে নৃগোষ্ঠী গুলো থাকে এখান থেকে শুরু করে পাহাড়ি, সিলেটের পাহাড়ি, ময়মনসিংহের পাহাড়ি পাহাড়ি, এগুলো সব পাহাড়ি নৃগোষ্ঠী। এদিক দিয়ে কুমিল্লা টুমিল্লা, এদিক দিয়ে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কুমিল্লা, এগুলো হচ্ছে পাহাড়ি নৃগোষ্ঠী থাকে। আর আমাদের এই অঞ্চলে, রাজশাহী অঞ্চলে যেটা থাকে সেটা হচ্ছে সমতলের নৃগোষ্ঠী, এরা হচ্ছে সব সমতলের। দুই ভাবে প্রশ্ন আসে যে সবচেয়ে বড় নৃগোষ্ঠীর নাম কি, চাকমা। আবার যদি আসে সমতলের সবচেয়ে বড় নৃগোষ্ঠীর নাম কি, তাহলে অ্যান্সার হবে কিন্তু সাঁওতাল। তারা আমরা দুইটা কি পাচ্ছি, এক হচ্ছে আমরা চাকমাকেও পাচ্ছি, আবার সাঁওতালকেও পাচ্ছি, দুই জায়গায় দুইজনকে আমরা পাচ্ছি। যদি বলা হয় সবচেয়ে বেশি কি, চাকমা, সেটা হচ্ছে 5 লাখের কাছাকাছি, প্রায় 5 লাখ। চাকমার জনগোষ্ঠীরা সবচেয়ে বেশি, প্রায় 5 লাখ। আর সমতলের সমতলের সবচেয়ে বড় নৃগোষ্ঠী, এটা আলাদাভাবে আসে, তখন অ্যান্সার হবে কি, সাঁওতাল। এই অঞ্চলে সাঁওতালরা বসবাস করে। সমতলের সবচেয়ে বড় নৃগোষ্ঠীর নাম কি, সাঁওতাল। আচ্ছা, তাহলে আমরা এই নানাবিধ কারণ আছে কমে যাওয়ার পেছনে আমরা অত বেশি পড়বো না, এখান থেকে যা যা পড়া দরকার সেটা আমরা পড়ে ফেলেছি। খানা জরিপ তো আমরা পড়ে ফেললাম, চূড়ান্ত প্রতিবেদন। এই যে খানার আকার 3 দশমিক, এটা হচ্ছে চূড়ান্ত রিভাইজ। তো রিভাইজটাকে 4 পড়তে পারেন, ডাইরেক্টলি র্যান্ডমলি 4 পড়লে ভালো হয়। আর প্রতিবন্ধী সংখ্যা পড়া নিষ্প্রয়োজন। আর ক্ষুদ্র নিগোষ্ঠী 9.9%, আমরা সেটা পাইছি 9.9% হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, ঠিক না? ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা যদি আসে তাহলে অ্যান্সার দিবেন হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী মোট কয়টি, 50টি। এটা নিয়ে মতান্তর আছে, কোনো কোনো বই 48টি, কোনো কোনো বই 49টি, কোনো কোনো বই 50টি। কিন্তু জেনারেলি আমরা 50টি অ্যান্সার দিই। ক্ষুদ্র নিগোষ্ঠী মোট 50টি। ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে মোট কত, 16,50,000, 16.5 লাখ। ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, প্রায় 1%। ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, এই তিনটা তথ্য মনে রাখবেন। আমি লাস্ট বলে দিচ্ছি, ক্ষুদ্র নিগোষ্ঠী মোট কয়টি, 50টি। ক্ষুদ্র নিগোষ্ঠী কত পার্সেন্ট, প্রায় 1%। প্রায় 1% মানে হচ্ছে 9 9 এত পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী। আর কত, 16,50,000, র্যান্ডমলি বললে 16 লাখ। সবচেয়ে বড় নিগোষ্ঠীর নাম কি, চাকমা, এরা এখানে বসবাস করে, এটা হচ্ছে পাহাড়ি নিগোষ্ঠী। আর সমতলের সবচেয়ে বড় নিগোষ্ঠীর নাম কি বলেন তো? হ্যাঁ, রাজশাহীতে থাকে, সাঁওতাল। রাজশাহীতে থাকে ভাইয়া। জনসংখ্যার শীর্ষ সর্বনিম্ন জেলা ও বিভাগ, এগুলো একটু পড়া উচিত আমাদের। শীর্ষ তো জনসংখ্যা সবচেয়ে বেশি ঢাকায় হবে সেটা, আর ঢাকা বিভাগে হবে, এই দুইটা বুঝতে আমাদের সমস্যা নাই নাকি? কারণ আমরা জানি জনসংখ্যা সবচেয়ে বেশি বসবাস করে ঢাকা জেলায়, আর সেই হিসাবে ঢাকা জেলায় ঢাকা বিভাগ রেটাই নাকি বানাই দিয়েছে, বড় বানাই দিয়েছে, ঠিক না? এছাড়া আমরা জানি ঢাকা বিভাগের জেলা সংখ্যা বেশি, ঢাকা বিভাগের জেলা সংখ্যা মানে 13টি। এটা কি আপনাদের জানা আছে? ঢাকা বিভাগের 13টি জেলা আছে। সুতরাং বাংলাদেশে যত সবচেয়ে বেশি জেলা হচ্ছে ঢাকা বিভাগে, সুতরাং যা ঢাকা বিভাগের জনসংখ্যা সর্বাধিক হবে এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? আর সবচেয়ে কম জেলা আমাদের কোথায় আছে বলুন তো? আমাদের সবচেয়ে কম জেলা আছে কি, বরিশাল। বরিশালে জেলা আছে কয়টি, 6টি। আবার ময়মনসিংহে জেলা আছে কয়টি, 60টি। আবার সিলেটে জেলা আছে কয়টি বলেন তো? 60টি। তাহলে সবচেয়ে কম জেলা তো এইটা না? এই কয়টাই কম জেলা, তাহলে জনসংখ্যা তো কম, এগুলোতেই হওয়ার কথা। দেখি। আচ্ছা, সর্বনিম্ন জেলা জনসংখ্যা কম বসবাস করে বান্ধব বরিশাল বিভাগ হিসাবে কোথায় সবচেয়ে কম হচ্ছে, বরিশাল বিভাগে। এতটুকু পল্লী হিসাবে আর কিছু জানা নেই। জেলা হিসাবে সবচেয়ে কম বসবাস করে বান্দরবানে, আর সবচেয়ে বরিশাল বিভাগে হচ্ছে জনসংখ্যা কম। এই হচ্ছে ঘটনা আমাদের শেষ। বরিশাল বিভাগে কম হওয়ার পিছনে একটা লজিক আছে, সেটা হচ্ছে বরিশালে প্রচুর পরিমাণ চর টর আছে, তো এই চর অঞ্চলে এমনি জনসংখ্যা একটু কম থাকে। আমাদের আর পড়ার দরকার নাই, জনসংখ্যা সমীক্ষা নিষ্প্রয়োজন। আমরা পড়েছিলাম অর্থনৈতিক সমীক্ষা, আমি আগেই বলেছি অর্থনৈতিক সমীক্ষাটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। খেয়াল করে দেখান, ওখানে আমরা দেখেছি যেটা বিবিএস এর রিপোর্ট বা জনশুমারি, জনশুমারিতে দেখেছি 16,98,লক্ষ। অর্থনৈতিক সমীক্ষা প্রায় সেম, 16,98,লক্ষ। এই যে 16,98,লক্ষ কিন্তু অর্থনৈতিক সমীক্ষা তো আছে। তাহলে এই দুইটা এবার মিল রেখেছে, 16,98,লক্ষ, এই দুইটা মিল আছে। আমরা পড়েছিলাম যে জনশুমারিতে, আমরা পড়েছিলাম জনশুমারি যেটা 22 সালের, সেই জনশুমারিতে আমরা পড়েছিলাম জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। কিন্তু এখানে আমরা দেখলাম জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট, 1.3%। সেই হিসাবে এটা বেশি পড়েন, ঠিক আছে? আর এটা খুবই ইম্পর্টেন্ট, মাথা পিছু আয়। মাথা পিছু আয় আমরা আগেই পড়েছিলাম, মাথা পিছু আয় হচ্ছে কত, 2765 মার্কিন ডলার। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? সাক্ষরতার হার 76%, এটাও পরীক্ষা আছে প্রচুর। এটা দারিদ্র্যের হার, দারিদ্র্যের হার লং টাইম ছিল হচ্ছে 20% ছিল। আর অতি দারিদ্র্যের হার ছিল 10%, সেটা কমে আসছে। সেটা দারিদ্র্য হার 20% থেকে কমে গিয়ে 18.5% হয়েছে, দারিদ্র্যের হার কমে। আর 10% অতি দারিদ্র্য কমে 10% থেকে কমে গিয়ে 5.5% হয়েছে। তাই এই দুইটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে প্রজনন হার, স্থূল জন্ম হার, মৃত্যু হার মাঝে মাঝে চলে আসে, তাই এই দুইটা পড়ে ফেলা উচিত। জনসংখ্যা প্রতি হাজারে 22 জন মারা যায়, আগে ছিল 21 জন, এখন দেখা যায় মৃত্যুর হার একটু বেড়ে গেছে, প্রতি হাজারে কিন্তু 22 জন না, আগে ছিল 29 জন।
সেটা কমে 22 জন হয়েছে, প্রতি 1022 জন। সুপেয় পানি, আমরা ভালো পানি পান করি, অর্থাৎ আর্সেনিক মুক্ত পানি পান করি, আমরা সরাসরি ডিপ ওয়াটারের পানি পান করি, আমরা পুকুরের পানি পান করি না। এরকম 98% মানুষ হচ্ছে ভালো পানি পান করে। স্বাস্থ্যসম্মত মানে একটা ভালো পাকা পায়খানা আছে, 85% মানুষের ভালো পাকা পায়খানা আছে। বড় বিভাগ আয়তনে, আয়তনে যদি বড় বলো তাহলে সেটা চট্টগ্রাম হবে। আয়তনে, আয়তনে বললে, জনসংখ্যার ভিত্তিতে নয় ভাইয়া। তো চট্টগ্রামের বিভাগ হচ্ছে 11টি, চট্টগ্রামের জেলা কয়টি? 11টি। জানা, ঢাকায় হচ্ছে জেলা, ঢাকায় জেলা 13টি, চট্টগ্রামে জেলা হচ্ছে 11টি, তারপর খুলনায় জেলা হচ্ছে 10টি, রাজশাহীতে জেলা হচ্ছে 8টি, রংপুরে জেলা হচ্ছে 8টি, ময়মনসিংহে জেলা হচ্ছে 4টি, সিলেটে জেলা হচ্ছে 4টি। সবগুলো লিখছি নাকি? এবার মোট কয়টি জেলা হবে? 64টি জেলা। তো সেই হিসাবে সবচেয়ে বেশি কয়টা? ঢাকায় 13টি, চট্টগ্রামে কয়টি? 11টি। আচ্ছা, তাহলে এখানে আমরা যে সামারিটা করতে চাইলাম, সেই সামারিটা যদি আমি এখানে করে দিই আবার সামারিটা, তাহলে আমি একটা বিবিএস এর রিপোর্ট, বিবিএস এর রিপোর্ট মানে হচ্ছে আমাদের জনশুমারি আর আদমশুমারি, এটাকে বলবো না জনশুমারি, আর এখানে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। পার্থক্যটা থাকবে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারে 1.12%, এটা আলাদা মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে 1.কত%? 3% জনসংখ্যা বৃদ্ধির হার। আর দারিদ্রটা একটু বর্তমানে, আগে 20% ছিল লং টাইম, এখন সেটা কত পার্সেন্ট? 18.5% হচ্ছে দারিদ্র। এটা হচ্ছে দারিদ্র। আর একটা হচ্ছে অতি দারিদ্র, অতি দারিদ্র কত পার্সেন্ট? অতি দারিদ্র কত পার্সেন্ট বলো? অতি দারিদ্র আর দারিদ্রের পার্থক্যটা কি? হুম, অতি দারিদ্র আর পার্থক্যটা কি? অতি দারিদ্র আর দারিদ্রের পার্থক্য, এটাকে যদি সহজ ভাষায় বলি, আলাদা আলাদা সংজ্ঞা আছে, ডলারের মাধ্যমে সংজ্ঞা আছে। 1.9 ডলার, তারপর হচ্ছে কিলো ক্যালোরি, আমি এসবে যাব না। 2122 কিলো ক্যালোরি বা 1800 কিলো ক্যালোরি, এসবে যাব না। সহজ হিসাব, যে 3 বেলা মোটামুটি খেতে পারে, মাছ মাংস পায় না, সে হচ্ছে দারিদ্র। মাছ মাংস ছাড়া 3 বেলা যে খায় সে হচ্ছে দারিদ্র। আর যে 3 বেলা খেতে পারে না, দেখা গেছে 2 বেলা খাবার খায়, সে হচ্ছে অতি দারিদ্র। এইভাবে আর কি সহজে চেনা যায়, দারিদ্র আর অতি দারিদ্রকে সহজে আইডেন্টিফাই করা যায়। এখানেও জনসংখ্যা আমরা দেখতে পাচ্ছি 16,98,00,000। আর জনসংখ্যা এখানেও কত আছে? 16,98,00,000। এটা মিল রাখছে। বলা যায় যে বিবিএস এ যে জনসংখ্যাটা এসেছে, অর্থনৈতিক সমীক্ষার যে অফিসাররা সেই জনসংখ্যাটা ডাইরেক্ট চুরি করে বসায় দিছে নিজেদের মতো করে, শেষ। আচ্ছা, আমরা এই দেখতে পাবো 0.99% হচ্ছে আমাদের উপজাতি সংখ্যা। এখানে যদিও এখন 1.1% আছে, কিন্তু 0.99 এটা আমাদের খুব বেশি ক্রুশাল সিগনিফিকেন্ট, এটা আমাদের পড়তে হবে। এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আমরা আগেই পড়েছিলাম, জনসংখ্যা তত্ত্ব গিয়ে দিয়েছেন। ম্যালথাসের হারে এখানে দুইটা কথা আছে, গাণিতিক হার, জ্যামিতিক হার। সেটা হচ্ছে জনসংখ্যা বাড়ে সবসময় জ্যামিতিক হারে। জ্যামিতিক হারে বাড়ে মানে কি? এই বছর 2% ছিল, গত বছর 8 হবে, আগামী বছর সেটা কত হবে? 4 হবে, 4-এর পর হচ্ছে 8 হবে, 8-এর পর 16 হবে। এটা হচ্ছে জ্যামিতিক হারে। জনগণ বাড়ে কি হারে? জ্যামিতিক হারে। খাদ্য উৎপাদন, এবছর 2 বস্তা চাল আছে, পরের বছর 3 বস্তা চাল হবে, পরের বছর 4 বস্তা চাল হবে, পরের বছর 5 বস্তা চাল হবে, পরের বছর 6 বস্তা চাল হবে। তাহলে দেখা যায় এক সময় কি খাদ্য উৎপাদন কিন্তু বাড়তে থাকবে গাণিতিক হারে, আর জনসংখ্যা বাড়তে থাকবে জ্যামিতিক হারে, তখন সবসময় এক সময় দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে ম্যালথাস স্পষ্ট বলে দিয়েছেন, সামনে দুর্ভিক্ষ আসিতেছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, দুর্ভিক্ষ নিশ্চিত আসবে, কারণ পৃথিবীর জনসংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, সেটা হচ্ছে কি হারে? জ্যামিতিক হারে। আর খাদ্য বাড়ছে গাণিতিক হারে। দুইটা প্রশ্ন করি তাহলে হবে। ম্যালথাসের মতে খাদ্য বাড়ছে কি হারে বলুন তো? খাদ্য উৎপাদন কিন্তু বাড়তেছে, যেমন ধান বাড়তেছে, গম বাড়তেছে, সবই বাড়তেছে, কিন্তু খাদ্য উৎপাদন বাড়ছে কি হারে? হ্যাঁ, গাণিতিক হারে, গাণিতিক হারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর জনসংখ্যা বাড়ছে কি হারে ম্যালথাসের মতে? জ্যামিতিক হারে। এটা মাঝে মাঝে আসে, ওটা বললেই হবে। এবার আমাদের এই নীতি চলে আসেন, নীতির লেটেস্টটা পড়বেন। ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তানই যথেষ্ট। ঠিক আছে, আমাদের বর্তমান সরকারের বর্তমান নীতি কি? নীতি হচ্ছে একটা সন্তান আপনাকে নিতে হবে, এক সন্তানের প্রতি উৎসাহিত করছে। এ হচ্ছে জনসংখ্যা নীতি। আর কাম্য জনসংখ্যা তথ্য এটা পরে নিলে হবে, আর কিছু দরকার নাই। আচ্ছা, জনভিত্তিক লাভ্যাংশ। জনভিত্তিক লাভ্যাংশ হচ্ছে বোনাস যোগ, যখন ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি থাকে। ধরেন এটা হচ্ছে বেবি, এটা হচ্ছে ইউথ, এটা হচ্ছে ওল্ড জেনারেশন, ঠিক না? ইয়ুথ, এটা হচ্ছে বেবি, বাচ্চা বা শিশু, বেবি বা ইনফ্যান্ট। ইনফ্যান্টের বাচ্চা বা বেবির মধ্যে একটা পার্থক্য আছে। ইনফ্যান্ট হচ্ছে 1 বছরের কম বয়স, আর 1 বছরের বেশি হলে সেটা কি? বেবি। বোধহয় আপনাদের জানা আছে, তাই না? বলেন তো দেখি, 2 বছরের বাচ্চা হলে তাকে কি বলবেন? ইনফ্যান্ট না বেবি বলবেন?
ভেবে বলবেন, ওকে ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যায় যে দেশে ইউথ সবচেয়ে বেশি, ইউথটাকে বলা হয় জনভিত্তিক লভ্যাংশ। যদি সে 14 বছর পর্যন্ত হয় তাহলে সেই লভ্যাংশের মধ্যে প্রবেশ করবে না। 14 অ্যালাউড নয়। যখন তার বয়স 15 হবে তখন সে জনভিত্তিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে ঢুকে যাবে। যখন তার বয়স 64 থাকবে তখন সে ইউথ হিসেবে কল্পনা করা হবে। যখন তার বয়স 65 হয়ে যাবে তখন সে ওল্ডের মধ্যে ঢুকে যাবে। তাহলে বলেন তো দেখি জনভিত্তিক লভ্যাংশ কত বছর থেকে কত বছর হবে রেঞ্জটা? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ কারা? কত বছরে আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে ঢুকবেন? হ্যাঁ, 15 থেকে 64, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, অনেকে এটা আউলায় ফেলে। অর্থাৎ যখন আপনি 14 থাকবেন তখন আপনি হিসাবে আসবেন না, যখন আপনার 15 হবে তখন আপনি জনমিতিক ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশে ঢুকে যাবেন। যখন আপনার বয়স 64 হবে তখন আপনি লভ্যাংশের মধ্যে আছেন নাকি নাই বলেন? এখন আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছেন নাকি নাই? এখন আপনি ইয়াং আছেন কি নাই? হ্যাঁ, 64 পর্যন্ত আছেন, আছেন। 64 পর্যন্ত আছেন, আছেন। কিন্তু যখন 65 হয়ে যাবেন তখন আপনি বাতিলের খাতায় চলে যাবেন। 64 পর্যন্ত আপনার কর্মক্ষমতা থাকে, আপনি কর্মক্ষম। 64 পর্যন্ত আপনার ইউথ আছে, কর্মক্ষম আছে। ভাবা যায়, এর মানে হচ্ছে সরকারি চাকরিতে আপনি অবসর নেবেন 59-এ, এরপর আপনি ইউথ। তাহলে কেন 64 পর্যন্ত যদি ইউথ হয় তাহলে তাকে সরকারি চাকরিতে কি যেন 64 পর্যন্তই অবসরের সময়সীমা হওয়া উচিত, ঠিক না? যে সকলের 59-এ, কিন্তু যারা বিচারপতি এদের আবার 67-তে। বিচারপতিদের আবার 67-তে। বিচারকরা দুনিয়ার সুযোগ সুবিধা লাভ করে, এদের দুর্নীতি কেউ দেখেও না, এত পরিমাণে পলিউটেড হয় কিন্তু এরা দেখেও না কেউ। সবাই খালি পুলিশে নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত পুলিশে নিয়ে। আচ্ছা, তাহলে জনমিতিক লভ্যাংশ আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে বয়সটা হচ্ছে 15 থেকে 64, এটা খুবই ইম্পর্টেন্ট। 50% কর্মক্ষম জনগোষ্ঠী থাকে, এটা একটা জাতির জীবনে সাধারণত একবার আসে। এটাকে কাজে লাগাইতে পারছে যাদের অনেক জনগণ আছে, যেমন চায়না, চায়না ধনী হয়ে গেছে এটা কাজে লাগায়, কোরিয়া, কোরিয়া ধনী হয়ে গেছে এটা কাজে লাগায়। এই রাষ্ট্রগুলা কাজে লাগাইতে পারছে। আর আফ্রিকার অনেকগুলা রাষ্ট্রের মধ্যে এই জননৈতিক লভ্যাংশ সুযোগ এসেছিল, তারা পারে নাই। বাংলাদেশও 2012 সাল থেকে, বাংলাদেশ 2012 সাল থেকে এই লভ্যাংশের মধ্যে জগতে ঢুকে গিয়েছে। এটা সাধারণত একটা জাতির জীবনে 30 বছরের কাছাকাছি থাকে, 30 বছরের আগে পিছিয়ে এটা থাকে। তাহলে 12 সালে যদি ঢুকে তাহলে মোটামুটি 2042 সাল পর্যন্ত বাংলাদেশ এই সুযোগ পাবে আশা করা যায়। এই জন্য এই সরকার চেষ্টা করছে 41 সালের মধ্যে বাংলাদেশ কি হবে, উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সাধারণত একটা দেশের জন্য এটা 30-এর আশেপাশে থাকে, 30-এর একটু কম হইতে পারে, একটু বেশি হইতে পারে, এটা বিদ্যমান থাকে। জনমিতিক লভ্যাংশ 2012 সালে বাংলাদেশে এই যুগে প্রবেশ করেছে। সফল উদাহরণ যারা সফল হয়েছে এই যুগে জাপান, কোরিয়া, আমাদের পূর্ব দিকের রাষ্ট্রগুলো এই যুগে সফল হয়েছে, আর ব্যর্থ হয়েছে আফ্রিকার দেশ সমূহ। শেষ জনমিতিক লভ্যাংশ। জনমিতিক লভ্যাংশের সামারি আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে 15 সাল থেকে আমরা ইউতে ঢুকলাম, 64 সাল পর্যন্ত আমরা ইউথ ছিলাম, আছি, 65 সালে ঢুকলে আমরা বাতিলের খাতায় চলে গেছি। যার বয়স 14 সে এখনো ঢুকতে পারে নাই, তাহলে এরা হচ্ছে আছে, ঠিক না? সাধারণত এটা একটা দেশের জাতি 30-এর আগে পিছিয়ে থাকে, 30ও থাকতে পারে, 40ও থাকতে পারে। সাধারণত একটা জাতির ক্ষেত্রে প্রথমবার আসে, এটা একবারে আসে। চায়না এটা ব্যবহার করতে পেরেছে, কোরিয়া এটা ব্যবহার করতে পেরেছে, জাপান এটা ব্যবহার করতে পেরেছে, আফ্রিকার রাষ্ট্রগুলো এটা ব্যবহার করতে পারে নাই। বাংলাদেশ এই অবস্থার মধ্যে ঢুকেছে কত সাল থেকে? 2012 সাল থেকে বাংলাদেশ এটার মধ্যে ঢুকছে। আশা করা যায় 2042 সাল পর্যন্ত বাংলাদেশ এটার মধ্যে থাকবে। এই জন্য সরকার টার্গেট করেছে 41 সালে আমরা কি দেশে পরিণত হব, উন্নত দেশে পরিণত হব, যখন আমাদের মাথা পিছু আয় হবে 12,500 US ডলার। 12,500 US ডলার আমাদের মাথা পিছু ইনকাম হবে, এই হচ্ছে ঘটনা। হুম, এখন আমাদের চলে আসলো কি উপজাতি, না? আচ্ছা, তাহলে দেখি আপনাদের সাথে একটু আলোচনা করে বলেন তো দেখি আমাদের উপজাতি কয়জন, কয়টা উপজাতি বাংলাদেশে আছে? হুম, আমাদের উপজাতি সংখ্যা বাংলাদেশে কয়টি? 50টি উপজাতি আছে, গুড। পার্সেন্টেজ কত বলেন তো উপজাতি? কত পার্সেন্ট? 0.9% অথবা 1%, র্যান্ডমলি 1% বলা যায়। দশমিক একদম পারফেক্টলি বললে 0.99% উপজাতি বাংলাদেশে আছে, ঠিক না? 50টি উপজাতি। উপজাতি গুলাকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করি বলেন তো? দুই ভাগে, সমতল উপজাতি আর হচ্ছে কি পাহাড়ি উপজাতি, সমতল উপজাতি, এই দুই ভাগে আমরা ভাগ করে থাকি। থ্যাংক ইউ। গুড। বাংলাদেশের পাহাড় গুলো বাংলাদেশের কোন অঞ্চলে বেশি? পূর্বে বেশি, উত্তরে বেশি, নাকি দক্ষিণে বেশি? পাহাড় কোথায় বেশি বাংলাদেশে?
পূর্বে পাহাড় বেশি। পূর্বের রাষ্ট্রগুলো কোনগুলো না? পূর্বে, দক্ষিণে কোনো পাহাড় নাই ভাইয়া। দক্ষিণ কোনটা জানেন? দক্ষিণ হচ্ছে এটা, এই নদী। আমাদের যে ভাগগুলা করেছে কে করেছে? নদী আমাদের ভাগ করেছে, এটা হচ্ছে দক্ষিণ। এই দক্ষিণে কোনো পাহাড় নাই, নো পাহাড়। এবার পূব দিকে তাকান। এই যে পূব দিকে শুরু করলেন, এই সুরমা কুশিয়ারা এইসব থেকে, এটা এগুলো হচ্ছে আমাদের পূব দিক, বাংলাদেশের পূব দিক হচ্ছে এটা। এই যে পূব দিকে দেখেন সব পাহাড়, বাংলাদেশের পূব দিক পুরোটাই পাহাড়, আর পাহাড়ি অঞ্চলে আমাদের উপজাতিগুলো বেশি। এই যে পূব দিক, সিলেটে পাহাড়, এদিক দিয়ে কুমিল্লা আছে লালমাই পাহাড়, এদিক দিয়ে আছে পার্বত্য চট্টগ্রাম, এই জায়গায় হচ্ছে চট্টগ্রাম, এই জায়গায় কক্সবাজার, এখানে হচ্ছে আপনার খাগড়াছড়ি, এখানে রাঙামাটি, এখানে বান্দরবন, সব আছে পাহাড়। তাহলে আমাদের পাহাড় সবচেয়ে বেশি পূব দিকে, ঠিক না? Good. আমরা বুঝলাম আমাদের পাহাড় কোন দিকে বেশি, পূব দিকে বেশি। আর উত্তর দিকে কিছু পাহাড় আছে, এদিকে এই অঞ্চলে কিছু পাহাড় আছে, কিন্তু সেটা অল্প, গুটি কয়েক। খুব কম পাহাড় আছে বাংলাদেশের উত্তরে। এই অঞ্চলটা পঞ্চগড়ের দিকটায় হালকা কিছু পাহাড় আছে, হালকা কিছু পাহাড়। তাহলে এবার আরেকটা আমি উত্তর কাছে আপনাদের কাছে জানতে চাই, বলেন তো বাংলাদেশের কোন অঞ্চলে পাহাড় বেশি? যারা ভুল উত্তর দিয়েছিলেন, যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন তারা তো দিয়েছেন, এই থ্যাংক ইউ। হ্যাঁ, বাংলাদেশের পূব দিকে সবচেয়ে বেশি পাহাড়, তাহলে উপজাতি গুলো নিশ্চয়ই পূব দিকে বেশি থাকবে, ঠিক না? এখন আমাদের একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের উপজাতি উপজাতি গুলো আসার যেই মাধ্যম গুলো, সেটা আমরা একটু দেখি। দেখেন, এই অঞ্চলে যে উপজাতি গুলো আছে, সাঁওতাল টাওতাল এগুলো যেগুলো আছে, এগুলো সাধারণত ভারত থেকে এসেছে। এই সমতলের উপজাতি গুলো আমরা ধরে নিতে পারি ভারত থেকে এসেছে, সমতলের উপজাতি গুলো ভারত থেকে এসেছে, কারণ আমাদের এদিকে সাঁওতাল আছে, এখানেও কিন্তু ভারতের এখানেও সাঁওতাল আছে। আমাদের এখানে রাজবংশী উপজাতি আছে, এই এদিকে ভারতের এই পাশে কিন্তু রাজবংশী উপজাতি আছে। এবং আমাদের এদিকে তো পাহাড় কম, ভারতের এই অঞ্চলটা তো পুরাটাই পাহাড়, পুরাটাই পাহাড়, যতটুকু দেখাচ্ছে পুরাটাই, দার্জিলিং টার্জিলিং শিলং মিলং যা আছে এগুলো পুরাটাই পাহাড়। তাহলে ওই অঞ্চল থেকে আমাদের এই অঞ্চলে উত্তরবঙ্গে যে উপজাতি গুলো জেনারেলি ওগুলো ভারত থেকে এসেছে, এটা একটু মাথায় রাখবেন। আমাদের যে এখানে যে গারো পাহাড় যে কিছু এসেছে, এগুলো সাধারণত ভারত থেকে এসেছে, গারো পাহাড়ের উপজাতি গুলো সাধারণত ভারত থেকে আগত, ঠিক আছে? তাহলে আমাদের সিলেট অঞ্চলের উপজাতি গুলো এগুলো সাধারণত মায়ানমার থেকে এসেছে, সিলেট অঞ্চলের উপজাতি গুলো সাধারণত মায়ানমার থেকে এসেছে। মায়ানমার টায়ানমার ভারতের কিছু আছে, মায়ানমারও আছে। ভারত এটা হচ্ছে ভারত, ধরেন ষোলোটা ভারত আর বড় একটা মায়ানমার থেকে। এই অঞ্চলের উপজাতি গুলো বেশিরভাগ মায়ানমার থেকে এসেছে। এখন মায়ানমারের উপজাতি গুলো একটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য? মায়ানমারের মানুষগুলো বৈশিষ্ট্য কিন্তু চায়নাদের মতো, আপনারা দেখছেন চোখগুলা কেমন টানা টানা হয়ে থাকে, চামড়া গুলা টানা টানা হয়ে থাকে, চুলগুলা সাধারণত কালো হয়, চুলগুলা সাধারণত একটু সিল্কি হয়, তাদের আয়তনটা সাধারণত কি মাঝারি মাঝারি স্টাইলের আয়তন হয়, ঠিক না? তাদের বর্ণগুলা সাধারণত একটু ফর্সাই হয়, দুই একজন একটু কম ফর্সা দেখা যায়, কিন্তু বেশিরভাগই কি হয়? ফর্সা হয়। তাদের সাইজ গুলো মিডিয়াম হয়, অত বেশি বড় হয় না, ইত্যাদি ইত্যাদি, এগুলা দেখতে পাচ্ছেন। আহামরি মোটা হয় না, স্লিম হয়, সুন্দর থাকে। এইগুলাই হচ্ছে এই উপজাতিগুলো। সব এই উপজাতিগুলো যেগুলো আপনি মায়ানমারে দেখবেন, দেখতে যেরকম, আমাদের দেশে বাংলাদেশে যেরকম দেখতে, কোরিয়ায় গিয়ে দেখবেন একই রকম মানুষ, জাপানেও দেখবেন এগুলো একই রকম, চাইনিজ গুলো দেখবেন সবই একই রকম। আপনি যদি মঙ্গোলিয়া যান, মঙ্গোলিয়া চেঙ্গিস খানের রাষ্ট্র, ওগুলোও দেখবেন চোখ মুখ নাক চোখ সব একরকম। পাশাপাশি হচ্ছে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই সবগুলো একরকম কেন? এদের সবগুলাই মূলত মঙ্গোলিয়া থেকে এই উপজাতিগুলো এই অঞ্চলে ছড়িয়ে পড়েছে, জাপান কোরিয়া মোরিয়া সব। তাহলে আমাদের এই উপজাতিগুলো এই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে যে উপজাতিগুলো, এগুলো সব কোথা থেকে এসেছে? মঙ্গোলিয়া থেকে এসেছে। এই কথাটা মাথায় রাখতে হবে। যারা মায়ানমার থেকে এসেছে তারাও কিন্তু মঙ্গোলিয়া থেকে এসেছে। হ্যাঁ, মুখগুলো গোল হয়। ভাইয়া, জাপান কোরিয়া চীন এদের লোক সেম কেন? এই সব মঙ্গোলয়েড উৎপত্তি, সবগুলো মঙ্গোলয়েড থেকে উৎপত্তি, মঙ্গোলিয়া থেকে পরবর্তী সেগুলা চীনে ছড়িয়ে পড়েছে, মঙ্গোলয়েড থেকে সেগুলা জাপানে ছড়িয়ে পড়েছে, কোরিয়া টোরিয়া ছড়িয়ে পড়েছে, লাওস কম্বোডিয়া ভিয়েতনাম আমাদের পূব দিকে। এই যে উপজাতিগুলো সব পূব দিকে। এবং এই উপজাতিগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, এই মঙ্গোলয়েড উপজাতিগুলো এদের মধ্যে সাধারণত বৌদ্ধ ধর্মের প্রাধান্য। তারপর আপনি দেখবেন কিছু এই মঙ্গোলয়েড গোষ্ঠী, এই যে চোখ ছোট, চোখগুলা টানা টানা, সুন্দর দেখতে, চমৎকার, তারপর হচ্ছে মধ্যম সাইজ, এই যে এই মানুষগুলা সবাই কিন্তু বৌদ্ধ ধর্মের ছিল একসময়। তাহলে বলেন তো দেখি, আমাদের যে পাহাড়ি যে উপজাতি গুলো আছে, সেই পাহাড়ি উপজাতি গুলা আদি আদি কোন জাতি? সাধারণত এরা কোন দেশ থেকে আমাদের দেশে আস্তে 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 মায়ানমার হয়ে এসেছে? হ্যাঁ, সব মঙ্গোলিয়ট, মঙ্গোলিয়ট জাতি, ঠিক আছে। তারপর আপনি যে ময়মনসিংহের দেখেন গারো, গারো উপজাতি কি দেখেন, হাজং উপজাতি দেখেন, এদের সাথে কিন্তু এই পাহাড়ি উপজাতি মিলবে না, কারণ এদের রং সাধারণত একটু কালো হয়ে থাকে। আবার গিয়ে দেখবেন এই অঞ্চলে ভারত থেকে যে উপজাতিগুলো আমাদের দেশে ঢুকেছে, সাধারণত বলেন তো, এই যে গারো বলেন, হাজং বলেন,
এই এই যে উপজাতিগুলো আছে, সেই উপজাতিগুলা যেগুলো ভারত থেকে আমাদের দেশে বেশিরভাগ ঢুকেছে, সেই উপজাতিগুলা কিন্তু মঙ্গোলিয়াদের মতো চোখ হবে না, সেই উপজাতিগুলো অন্তত অত ফর্সা হবে না, একটু কালো হবে। এবং ভারত থেকে আসার ফলে এদের ধর্মটা কি হওয়ার কথা আপনারাই বলেন, আইডিয়া করে বলেন। এরা কি সাধারণত বুদ্ধিস্ট হবে, না এরা সাধারণত হিন্দুইজম হবে? হ্যাঁ, এদের সাধারণত হিন্দু হবে, হিন্দু হবে। এখন আপনি বললেন যে ভাইয়া, গারোদের মধ্যে তো আমি হিন্দু দেখতে পাই, গারোদের মধ্যে খ্রিস্টানও আছে। গারোদের মধ্যে কেন খ্রিস্টান আছে, এটা কি কারো লজিক আছে? যে গারোরা তো সাধারণত হিন্দু, ভারত থেকে এসেছে, তাদের মধ্যে হিন্দুইজম হওয়ার কথা বেশি, তাদের মধ্যে কেন এই খ্রিস্টানিজম আছে? খ্রিস্টানিজম আছে আছে এই কারণে, হ্যাঁ মিশনারি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু উপজাতি যারা আর খাইতে পারে নাই, ভাত পায় নাই, খাবার পায় নাই, ধর্ম দিয়ে কি করবে, এমনি মারা যাচ্ছে, তখন তারা এই টাকা পয়সার লোভে অথবা একটু ভালো ইয়ের লোভে, জীবনের লোভে মিশনারিজদের খপ্পরে পড়ে তারা খ্রিস্টান হয়েছে, তারা সবাই ধর্মান্তরিত খ্রিস্টান। টাকা বানাইছি, থ্যাংক ইউ। মিশনারি, অনেকে মিশনারি বলেছেন, তাদেরকে ধন্যবাদ। তাহলে গারোদের মধ্যে কিছু ধর্মান্তরিত খ্রিস্টান দেখা যাবে, ঠিক আছে না? আমাদের দেশে যতগুলা উপজাতি আপনি খ্রিস্টান পাবেন, এরা সবাই কেউই পিওর খ্রিস্টান নয়, সবাই ধর্মান্তরিত খ্রিস্টান, সব ধর্মান্তরিত খ্রিস্টান। আপনি গাওদের মধ্যে কিছু খ্রিস্টান পাবেন ধর্মান্তরিত খ্রিস্টান, সাঁওতালদের মধ্যে কিছু খ্রিস্টান পাবেন। এই যে সাঁওতালরা আমরা দেখছি উত্তর দিকে আছে আমাদের সাঁওতালরা, এই সাঁওতালদের মধ্যে কিছু ধর্মান্তরিত খ্রিস্টান পাবেন। এরা সব টাকা পয়সার অভাবে, রাজবংশীদের মধ্যে ধর্মান্তরিত খ্রিস্টান পাবেন। ওরাও এই অঞ্চলে আছে, রাজবংশী এই অঞ্চলে আছে, ওরাও। এই সবগুলো হচ্ছে ধর্মান্তরিত খ্রিস্টান কিছু পাবেন। হিন্দুইজমও পাবেন এদের মধ্যে, ধর্মান্তরিত খ্রিস্টানও পাবেন। আর এই অঞ্চলে চাকমা টাকমা মারমা টারমা যা পাবেন, এই অঞ্চলে কিছু বৌদ্ধ পাবেন। এবার আপনি দেখবেন এখানেও কিছু খ্রিস্টান আছে, তাহলে এরা সব ধর্মান্তরিত খ্রিস্টান। এক কথায় আমাদের দেশে উপজাতিদের মধ্যে পিওর খ্রিস্টান বলে কিছু আছে নাকি, নাই বললেন? পিওর খ্রিস্টান বলে কিচ্ছু নাই, এরা সবাই ধর্মান্তরিত খ্রিস্টান। এই হচ্ছে মূল ঘটনা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মঙ্গলের থেকে, সবচেয়ে বেশি এসেছে মায়ানমার থেকে, আর কিছু উপজাতি এসেছে আমাদের ভারত থেকে। এই জায়গায় একটা উপজাতি আছে, সেটা হচ্ছে লুসাই। এই যে লুসাই পর্বত থেকে কিছু এসেছে উপজাতি, তাই তাদের নামের সাথে কি আছে, লুসাই, ঠিক না? লুসাই আছে, কিছু উপজাতি এই জায়গায় এসেছে। লাপুইদি লুসাই, আমি গেছিলাম সাজে ঘুরতে, তখন দেখছি একটার নাম হচ্ছে লাপুইদি। লাপুইদি লুসাই, আমার নামটা খুব ভালো লেগেছে, ঠিক না? সাফা হাফং, কেউ কারাডং, তারপর হচ্ছে আপনার পেদা টিং টিং। একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম হচ্ছে পেদা টিং টিং। ভালো লেগেছে, পেদা টিং টিং মানে হচ্ছে পেট ভরে খাবার। আমি নামটা ভুলতে পারি নাই। আজ 7-8 বছর আগে ঘুরতে গেছি, তো এখন আমার পেদা টিং টিং মনে আছে। লাউপিতে লুসাই, ঠিক না? এখানে আমরা একটা জাতি দেখতে পাবো, ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু একটা উপজাতি আছে, তিপ্রা, আমরা তাদেরকে তিপ্রা বলি, ত্রিপুরা উপজাতি বলি। এই ত্রিপুরা উপজাতি গুলা একটু আইডিয়া করে বললেন, আপনাদের জ্ঞান কি বলে, ত্রিপুরা উপজাতি গুলা কোথা থেকে এসেছে? মঙ্গোলিয়া থেকে, না ভারত থেকে? উপজাতির নামই কিন্তু ত্রিপুরা। হ্যাঁ, এরা ইন্ডিয়া থেকে এসেছে, সাধারণত এরা ইন্ডিয়ার, এই যে ত্রিপুরাটা এই জায়গায় আছে, ইন্ডিয়ার ত্রিপুরা থেকে এসেছে, ঠিক না? ইন্ডিয়ার ত্রিপুরা থেকে রাজা ছিল, এক রাজা ছিল অনেক আগে, গোবিন্দ মাণিক্য। রাজা গোবিন্দ মাণিক্যের সাথে এই অঞ্চল থেকে নির্বাসনে, রাজত্ব হারিয়ে নির্বাসনে এসে আমাদের এই খাগড়াছড়ি এলাকায় ত্রিপুরা বসবাস শুরু করেছে। আচ্ছা, এখন কি বাংলাদেশে কোনো রাজা আছে বলতে পারেন? বাংলাদেশে কোনো রাজা আছে? হ্যাঁ, বাংলাদেশে রাজা আছে। আপনারা সবাই না বলেছেন, কিন্তু বাংলাদেশে এখনো 3 জন রাজা আছে। যদি বলে বাংলাদেশে কয়জন রাজা আছে, তাহলে অ্যান্সার হবে বাংলাদেশে এখনো কয়জন রাজা আছে, 3 জন। দেখেন, এটাকে 3টা সার্কেলে, ব্রিটিশ আমলে এই অঞ্চলটাকে 3টা সার্কেলে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে, এই এলাকাটা হচ্ছে রাঙামাটি সার্কেল, এই এলাকাটা রাঙামাটি সার্কেল। এটা হচ্ছে বান্দরবন সার্কেল। আর এটা হচ্ছে খাগড়াছড়ি সার্কেল। তাহলে 3টা সার্কেল, খাগড়াছড়ি, রাঙামাটি আর হচ্ছে বান্দরবন। এই 3টা সার্কেলে 3 জন রাজা এখনো আছে। চাকমা সার্কেলে যিনি রাজা, ওনার নাম হচ্ছে ব্যারিস্টার দেবাশিস রায়, আমি সংক্ষেপে ডি রাখলাম। ওনার নাম হচ্ছে ব্যারিস্টার দেবাশিস রায়, ওনার পিতা একজন রাজাকার ছিলেন। ওনার পিতার নাম ছিল হচ্ছে ব্যারিস্টার ত্রিদিব রায়, যে পাকিস্তান সমর্থন করেছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। ত্রিদিব রায় এই দেবাশিস রায়ের পিতা। তাহলে উনি একজন রাজা, ব্যারিস্টার দেবাশিস রায় চাকমা সার্কেলের রাজা। এরপর হচ্ছে এখানে মারমা। মারমা হচ্ছে ওনার নাম, বার্মার যে রাজা এখনো জীবিত আছেন, এবং ওনার নাম হচ্ছে সাচিং উঁচু উঁচু প্রু মারমা। ওনার নাম হচ্ছে উঁচু প্রু মারমা। আর খাগড়াছড়ি যিনি রাজা, ওনার নাম হচ্ছে সাচিং প্রু মারমা। সাচিং প্রু মারমা। এই হিসাবে এখনো 3 জন রাজা আছে। এই অঞ্চলের মানুষ কিন্তু ভ্যাট ট্যাক্স দেয় না, তারা ডাইরেক্ট রাজাকে পুণ্যাহ দেয়, পুণ্যাহ বছর শেষে। এরাও পুণ্যাহ দেয়, এরাও পুণ্যাহ দেয়, রাজাকে পুণ্যাহ দেয় বছর শেষে, রাজা আবার সরকারকে ভ্যাট ট্যাক্স দেয়। এই হচ্ছে মূল ঘটনা। তাহলে আমরা ইতিমধ্যে পড়ে ফেললাম, বাংলাদেশে এতগুলো আছে, বাংলাদেশে 16,50,000 উপজাতি আছে। বাংলাদেশে উপজাতির জনসংখ্যা মাত্র 9%। উপজাতীয় মাতৃপ্রধান হচ্ছে গারো আর খাসিয়া।
এরা হচ্ছে মাতৃপ্রধান। সংক্ষেপে যদি গারো আর খাসিয়া মনে রাখেন, আমি মনে রাখছি গরু আর খাসি। এরা হচ্ছে মাতৃপ্রধান, গরু আর খাসি আমি মনে রাখছি, আমার এতে মনে আছে। এই যে গারো আর মাতৃপ্রধান, আসলে মাতৃপ্রধান বলতে কি বুঝি? আমরা সম্পত্তি পাই পিতার, কিন্তু এরা সম্পত্তি পাই কে? মাতার। এক। দুই নম্বর হচ্ছে আমরা বিবাহ করে মেয়ে নিয়ে আসি, আর মাতৃপ্রধান এগুলোতে কি হয় জানেন? বিবাহ করে ছেলে গিয়ে, ছেলে নিজ বাড়িতে থাকে না শ্বশুর বাড়ি থাকে বলেন তো? ছেলে নিজ বাড়িতে থাকে না শ্বশুর বাড়িতে থাকে? শ্বশুর বাড়ি থাকে। আসলে সত্যিকার অর্থে কেউ মাইন্ড করবেন কিনা যায় না, আমার মাঝে মাঝে মনে হয় গারো বা খাসি এলে ভালোই তো। এই যে সংসার জীবন কষ্টের, এই যে আমার ইয়ে পালতে হয়, সংসার পালতে হয়, সে জায়গায় আমাকে বউ পালতো, কি একটা মজার ব্যাপার। কেন আমি গরু হইলাম না? কেন আমি খাসি হইলাম না? খুবই মজার ব্যাপার হতো, নিশ্চিন্তে খাইতাম ঘুমাইতাম, কি মজা হইতো একটা। তাহলে আমরা সবাই মনে মনে গরু আর খাসি হইতে চাই, হ্যাঁ, এক অর্থে গরু আর খাসি হইতে চাই। জীবন ঝামেলা মুক্ত, প্যারা মুক্ত। এই যে এত পরিশ্রম আপনারা করছেন ছেলেরা, কোনো পরিশ্রম করা লাগতো না ভাইয়া, একটা মেয়ে এসে আপনাকে বিয়ে করে নিয়ে যেত, কি একটা মজার ব্যাপার। এ হচ্ছে গরু আর খাসি, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, উপজাতি আমরা দেখতে পাচ্ছি। আর সাধারণত গারোর হচ্ছে এই জায়গায়, আর খাসিয়ার হচ্ছে সিলেটে থাকে, খাসিয়া পুঞ্জি আছে। যারা জাফলং ঘুরতে গিয়েছেন, সিলেটে জাফলং, তারা কিন্তু খাসিয়া পুঞ্জিতে গিয়েছেন। আমার মনে হয় আপনাদের সিলেটে জাফলং ঘুরতে গিয়েছেন, খাসিয়া পুঞ্জি, পুঞ্জি মানে গ্রাম, এরা গ্রামকে পুঞ্জি বলে, আমরা যেরকম ভিলেজ বলি। আমি আমার জামাইকে চাকরি করতে দেব না, থ্যাংক ইউ। শুনে খুশি হইলাম, মজার ঘটনা। এ হচ্ছে ঘটনা। তাহলে গরু আর খাসি এরা মাতৃতান্ত্রিক, খুব আসে পরীক্ষায়, খুব খুব আসে। আর মুসলিম রিকোয়েস্ট হচ্ছে পাউয়া লাউয়া বিনাতে পাঙ্গল, পাঙ্গলটাই বেশি আসে। আমরা পড়তাম পাঙ্গন মৌলবী, পাঙ্গন মৌলবী, এতে করে আমার দুইটা কাজ হইতো। মৌলবী এটা দ্বারা বোঝায় পাঙ্গনরা মুসলমান, আবার পাঙ্গনরা বসবাস করতে কোথায়? মৌলভী বাজারে। পাঙ্গনরা বসবাস করে মৌলভী বাজারে, পাঙ্গনরা কেমন? মুসলিম। এই পাঙ্গন মৌলবী পড়ার ফলে আমার একবারে সহজ হয়ে যেত। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যে হাজং আছে, ময়মনসিংহ যারা থাকেন তারা হাজং অনেক দেখেছেন। এই হাজংরা কিন্তু একটা টঙ্ক বিদ্রোহ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু ব্রিটিশরা সাধারণ মানুষের সাথে জিতলেও কোনো উপজাতির সাথে জিততে পারে না, এই হাজংদের সাথে টঙ্ক বিদ্রোহ করেছিল। সেই টঙ্ক বিদ্রোহ কিন্তু ব্রিটিশরা হেরে গিয়েছিল। আমরা আরো দেখতে পাবো সিধু কানাই বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহ কিন্তু ব্রিটিশরা হেরে গিয়েছিল। ব্রিটিশরা যতগুলা বিদ্রোহ করেছে উপজাতিদের সাথে, হাজংদের সাথে একটা ব্রিটিশরা বিদ্রোহ করেছে টঙ্ক বিদ্রোহ, সেটাও ব্রিটিশরা হেরে গেছে। চাকমাদের সাথে তারা একটা বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহ কিন্তু ব্রিটিশরা হেরে গিয়েছিল। চাকমা বিদ্রোহটার নামে চাকমা বিদ্রোহ, সেখানেও ব্রিটিশরা হেরে গিয়েছিল। তাহলে ব্রিটিশরা কিন্তু এই উপজাতির সাথে দুইটা বিদ্রোহ করছে, দুইটা বিদ্রোহে ব্রিটিশরা হেরে গিয়েছে। তাহলে উপজাতিরা এত বেশি দুর্ধর্ষ ছিল। তাহলে যে ব্রিটিশরা হেরে গিয়েছে, এরা কিভাবে মুসলিম হলো? এরা মুসলিম হওয়ার পেছনে আমার কাছে ধর্মান্তরিত মুসলিম ছাড়া অন্য কিছু নয়, এতে কোনো সন্দেহ নাই। এরা নিশ্চিত ধর্মান্তরিত মুসলিম। ধর্মান্তরিত মুসলিম হবে, কেউ খাঁটি মুসলিম না ভাইয়া, ধর্মান্তরিত মুসলিম। বিশেষ করে মুসলিমদের মধ্যযুগে 1500 সালের দিকে একটা ঘটনা, 1500 সালের দিকে প্রচুর মানুষ মুসলিম হয়েছে। আমি একটা কথা প্রায়ই বলি, আমাদের এই দেশে তো আসলে মুসলিম বলে কিছু ছিল না। একসময় বুদ্ধিস্টরা ছিল, হিন্দুরা ছিল, পরে মুসলিম হয়েছে আমাদের এই দেশে। রিমুভ শেয়ার কি দিল? শেয়ার, ওকে। আমাদের এই দেশে, এই দেখতে পাচ্ছেন সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ওকে। আমাদের এই দেশে মুসলিমরা হচ্ছে ধর্মান্তরিত মুসলিম, 1500 সাল থেকে মুসলিম হয়েছে। মুসলিমদের কোন কোয়ালিটির কারণে প্রচুর হিন্দু মুসলিম হয়েছে, প্রচুর খ্রিস্টান মুসলিম হয়েছে? মুসলিমদের কোন কোয়ালিটির কারণে হিন্দুরা প্রচুর মুসলিম হয়েছে বলেন তো দেখি? 1500 সালের দিকে ব্যাপক হারে অনেক হিন্দু মুসলিম হয়েছে, বিশেষ করে শ্রী চৈতন্য দেবের সময়টাতে। সুফিবাদ, মানবতাবাদ, বিভেদ, জাত বিভেদ। আবির মোটামুটি ঠিক কথা বলেছে, ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, এটা কোনো ক্লাস নাই। এটা পীর বাবাদের কারণে ফাজলামি করেছেন সাগর ভাইয়া, ফাজলামি করে যাবে না। মুসলিমদের সবচেয়ে বড় যেটা ছিল হচ্ছে কোনো ক্লাস নাই। এই জায়গায় হিন্দু ধর্মের চারটা বৈষম্য আছে না, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র। কিন্তু মুসলিমদের মধ্যে এই কিছু না থাকার কারণে প্রচুর পরিমাণে হিন্দু, শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে প্রচুর পরিমাণে হিন্দু মুসলিম হয়ে গিয়েছে। কোনো ক্লাস না থাকা মুসলিমদের এই বিষয়টা ব্যাপক হারে আকৃষ্ট করেছিল অনেককে। যাই হোক, তাহলে আমরা প্রচুর পড়লাম। হাজংটা টঙ্ক বিদ্রোহ করেছে, চাকমা বিদ্রোহ করেছে, সবে ইংরেজরা হেরে গিয়েছে, আমরা সেটা পড়বো। বাকি সবে আমরা পড়বো, কিন্তু এর জন্য আমাদের একটু 10 মিনিট বিরতি দরকার আছে, হ্যাঁ। 10 মিনিট বিরতি দিয়ে আমরা আবার শুরু করছি।
আমরা আবার চলে আসলাম আমাদের আলোচনায়। তাহলে আমরা এখানে বিশেষ করে আলোচনা করব উপজাতি ধর্ম নিয়ে। উৎসবটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ধর্মটা আমরা দেখছি, ধর্মটার মধ্যে আমরা বৌদ্ধ দেখতে পাচ্ছি, সনাতন দেখতে পাচ্ছি, খ্রিস্টান। ইতিমধ্যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে খ্রিস্টান গুলো সবাই ধর্মান্তরিত খ্রিস্টান। ধর্মান্তরিত খ্রিস্টান গুলা কিন্তু আবার বেশিরভাগই কোন দিকে বলেন তো দেখি? ধর্মান্তরিত খ্রিস্টান গুলা বেশিরভাগ উত্তর দিকে নাকি পূর্ব দিকে? ধর্মান্তরিত খ্রিস্টান গুলা উত্তর দিকে না পূর্ব দিকে বেশি? হ্যাঁ, উত্তরে বেশি। তাহলে বুঝতে পারেন যারা গারো, গারোদের মধ্যে ধর্মান্তরিত খ্রিস্টান থাকবে। হাজং, হাজংদের মধ্যে ধর্মান্তরিত খ্রিস্টান থাকবে। খাসিয়া, খাসিয়া তো ইয়েতে পূর্ব দিকে, সিলেট অঞ্চলে উত্তর পূর্ব দিকে, বাদ দেন। আর বাকিটা দেখেন, কি যেন রাজবংশী, সেখানে ধর্মান্তরিত খ্রিস্টান থাকবে। সাঁওতাল, সেখানে ধর্মান্তরিত খ্রিস্টান থাকবে। কিন্তু চাকমা, এখানে তো ধর্মান্তরিত খ্রিস্টান জেনারেলি থাকবে না, দুই একটা হিসাব আলাদা। তাহলে এইভাবেই একটা কন্টেন্ট আপনি পেয়ে যাবেন উত্তর দিকে। ধর্মান্তরিত খ্রিস্টান গুলো দেখবেন বেশিরভাগ একটু উত্তর দিকে থাকবে। এই দেখেন গারো, এগুলো উত্তর দিকে, এগুলো হচ্ছে ধর্মান্তরিত খ্রিস্টান। এরপরে এই যে সাঁওতাল আপনি দেখতে পাচ্ছেন, এরা হিন্দু ছিল, এখনো দুইটা আছে, সনাতন আছে, খ্রিস্টান আছে। বিশেষ করে ধর্মান্তরিত খ্রিস্টান সাঁওতালদের মধ্যে আছে, কারণ এরা উত্তর দিকে ছিল। এই উত্তর দিকের গরিব মানুষগুলাই টাকা পয়সার লোভে ধর্মান্তরিত খ্রিস্টান হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি হাজং, হাজংদের মধ্যে যদি এখানে ডাইরেক্ট সনাতন দিয়েছে, কিন্তু এখানে ধর্মান্তরিত কিছু খ্রিস্টান আছে। আমরা দেখি খ্রিস্টান গুলা কারা। এই যে আপনি খাসিয়া, এরা উত্তর পূর্ব দিকে, সিলেটের উত্তর পূর্ব দিকে খাসিয়া। এরা ধর্মান্তরিত খ্রিস্টান। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই যেগুলো উত্তর বা উত্তর পূর্ব দিক, সেগুলো হচ্ছে ধর্মান্তরিত খ্রিস্টান। তাহলে একটা আইডিয়া আমরা পাইলাম, যদি খ্রিস্টান হইতে হয় তাহলে তাকে রংপুর অঞ্চলের হতে হবে, নয় তাকে ময়মনসিংহ অঞ্চলের হতে হবে, না হয় সিলেটের কি হবে, খাসি হবে, এরা হবে খ্রিস্টান। এবার দেখেন যারা একবারে পার্বত্য চট্টগ্রাম গুলাতে থাকে, একটা প্রশ্ন তো আমরা পড়েছি, সেটা হচ্ছে মোট উপজাতির সংখ্যা 50টি, কিন্তু একটা প্রশ্ন আসে পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি, কে বলতে পারেন দেখি তো? পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি? আচ্ছা, আমি অপশন দিয়ে দিই আপনাদের জন্য। এক হচ্ছে 21টি, 22টি, 13টি। পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বলেন? পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা 13টি উপজাতি। থ্যাংক ইউ। তাহলে বাংলাদেশ উপজাতি কয়টি? 50টি। আমরা অনেকে মনে করি সবই মনে হয় পার্বত্য চট্টগ্রামে, না, পার্বত্য চট্টগ্রামে মাত্র কয়টি? 13টি। এই 13টি জেনারেলি কোন ধর্মের হবে? এই 13টি জেনারেলি বৌদ্ধ ধর্মের হবে, একটা দুইটা ছাড়া। বিশেষ করে আমরা যে বলেছিলাম ত্রিপুরা, ত্রিপুরা এসেছে, আপনারা সবাই ইতিমধ্যে জানেন। ত্রিপুরা যে এই ইয়েটা যারা বসবাস করে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে, আপনাদের বলতে হবে ত্রিপুরা কোত্থেকে এসেছে, কোন দেশ থেকে এসেছে ত্রিপুরা। তবে এদের মধ্যে একটু সাদা হবে না কালো হবে? হ্যাঁ, ইন্ডিয়া থেকে এসেছে, ভারত থেকে এসেছে, কারণ আমরা দেখতে পাই খাগড়াছড়ির সাথে কিন্তু ত্রিপুরা। তাহলে একটু আইডিয়া করে বলেন তো, এরা কি একটু সাদা হবে না কালো হবে? এই যে ত্রিপুরা এখান থেকে এসেছে, আমরা এখানে বলেছি ত্রিপুরা এই অঞ্চলটায় ঢুকেছে, তাহলে এরা কিন্তু একটু কালো হবে। তাহলে এদের ধর্মটা কি হওয়ার কথা? ত্রিপুরাদের ধর্মটা কি হবে? যেহেতু তারা ইন্ডিয়া থেকে এসেছে, তাহলে তাদের ধর্ম হিন্দুইজম হবে, সনাতন হবে। এই তো, তাহলে আমরা এখানে তাদের ধর্মটা একটা লজিক পাইলাম, ঠিক না? তাদের ধর্মের একটা লজিক পাইলাম, এই জন্য আমরা দেখতে পাই যারা ত্রিপুরা আছে, এই যে ত্রিপুরা, ত্রিপুরা গুলা কিন্তু সব সনাতন হয়। যেহেতু তারা ইন্ডিয়া থেকে এসেছে, তাই তাদেরটা সনাতন হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার দেখেন যারা একদম পিওর পার্বত্য চট্টগ্রামে থাকে, এরা কিন্তু এই যে মারমারা সবচেয়ে বেশি থাকে বান্দরবনে, মারমাদের প্রধান হচ্ছে বান্দরবন বেশি থাকে। এ মারমারা হচ্ছে বৌদ্ধ ধর্ম। চাকমারা আবার রাঙামাটিতে বেশি থাকে, রাঙামাটিতে সবচেয়ে বেশি থাকে চাকমারা। এরা কি ধর্ম? বৌদ্ধ ধর্ম। এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম। আবার রাখাইনটা, পটুয়াখালী, বরগুনা, এরা হচ্ছে বেশিরভাগ কি বৌদ্ধ ধর্ম। তাহলে আমরা ধর্মের একটা ফয়সালা পেলাম। তারপর আপনার যে যেভাবে পারেন একটু পড়ে নেন। একটু উৎসব, এই যে 50টি উপজাতি আছে, এর মধ্যে 13টি আছে পার্বত্য চট্টগ্রামে, কিন্তু উৎসব কিন্তু সবারটা বিখ্যাত নয়। উৎসব বিখ্যাত 3টি উৎসব। এই 3টি উৎসব হচ্ছে বেশি বিখ্যাত। এই 3টি উৎসবের মধ্যে 3টা ধর্মের উৎসব হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। এই তিনটা তিনটা টিএমসি, টিতে হচ্ছে বৈশাখী। এই 3টি উৎসবকে বলা হয় সংক্ষেপে বৈশাখী। এবার আমরা সেই টিএমসির সূত্রটা বুঝিয়ে দেই। বৈশাখী কেন? এটার নাম হচ্ছে বৈশুক, বৈশুক। এটার নাম হচ্ছে সাংগ্রাই, সাংগ্রাই। আর এটার নাম হচ্ছে বিজু। এই তিনটাকে সংক্ষেপে বলা হয় কি? বৈশাখী। একটা হচ্ছে কি বৈশুক, একটা হচ্ছে সাংগ্রাই, আর একটা হচ্ছে বিজু। এই 3টা উৎসব, বৈ, সা, আর হচ্ছে বি, এই 3টা মিলে হয়েছে কি বৈশাখী। টিএমসি, টিএমসি হচ্ছে, টিতে হচ্ছে ত্রিপুরা। এই যে ভারত থেকে যারা এসেছে ত্রিপুরা, এই ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক। এমতে হচ্ছে মারমা, এই মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। আর সিতে হচ্ছে চাকমা, এই চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। তাহলে আমরা চাকমাদের উৎসব কি পেলাম? বিজু। মারমাদের উৎসব কি পেলাম আমরা? সাংগ্রাই। এ কটা বেশি আসে।
আর ত্রিপুরাদের উৎসব আমরা কি পাইলাম? বৈশাখী, কি যেন, বৈশুখ। এই তিনটাকে সংক্ষেপে কি বলা হয়? বৈশাখী। এই তিনটা উৎসবে বেশি আসে। আবার আসে উৎসবগুলা সাধারণত কখন হয়? উৎসবগুলা দুইটা সময় হয়। একটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ মাঘ অগ্রহায়ণ ফাল্গুন চৈত্র। এটা চৈত্রের শেষ দিন। তাহলে চৈত্রের শেষ দিন হয়। যদি আসে বৈশাখী অনুষ্ঠান কখন হয়, তাহলে বলতে হবে চৈত্র সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তিতে। সংক্রান্তি মানে কি জানেন? সংক্রান্তি মানে কিন্তু শেষ। তাহলে চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্রের শেষ দিনে বৈশাখী হয়। আবার হয় বছরের শুরুতে, চৈত্রের শেষ দিনেও হয়, আবার বৈশাখ মাসের প্রথম দিনেও হয়। তাহলে এই বৈশাখী অনুষ্ঠানটা হয় চৈত্র সংক্রান্তি মানে চৈত্রের শেষ দিন, আর হচ্ছে বৈশাখের শুরুর দিন। এই দুই দিনে এই উৎসবটা হয়। তো দুইটা অ্যান্সারই কারেক্ট। বৈশাখী অনুষ্ঠান কখন হয়? চৈত্র সংক্রান্তিতে, এটাও কারেক্ট। বৈশাখী উৎসব কখন হয়? সেটা হচ্ছে বছরের শুরুতে, সেটাও কারেক্ট। দুইটাই কারেক্ট। আশা করি এই পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বৈশাখী অনুষ্ঠান, এটা এখানে কয়টা উপজাতির অনুষ্ঠান? বৈশাখী অনুষ্ঠান বলতে কয়টি উপজাতির অনুষ্ঠানকে বোঝায় বলেন তো? কয়টি অনুষ্ঠান একসাথে একযোগে এই অনুষ্ঠানটা করে? হ্যাঁ, তিনটি উপজাতি। এই তিনটি উপজাতি ইংলিশে কি বলেন তো? তৃণমূল, তৃণমূল কংগ্রেস নাকি টিএমসি? টিএমসি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ খবর রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম কিন্তু টিএমসি, তৃণমূল কংগ্রেস। জানেন কিনা আপনারা? ওখান থেকে আমার এই টিএমসি নামটা আইডিয়া এসেছে আর কি। ওকে। তাহলে আমরা তাদের উৎসবটা বুঝলাম। আমাদের পড়তে হবে চাকমাদের বিজু, আমাদের বৈশুখ পড়তে হবে, সেটা হচ্ছে ত্রিপুরাদের, ভারতের ত্রিপুরাদের। আমাদের পড়তে হবে মারমাদের কি, সাংগ্রাই। এই তিনটা আমাদের সবচেয়ে বেশি পড়তে হবে। তবে আবার রাখাইনদের জলকেলি এটাও আসে। মারমার রাখাইনদের মধ্যে একটা মিল আছে, সেটা আমি আপনাদের বলে দিই। এই দুইটাই মূলত হচ্ছে এই মায়ানমারের অংশ থেকে এসেছে। এই দুইটাই একই ছিল একসাথে, এক সময় এক ছিল, পরবর্তীতে আলাদা হয়ে গেছে। ঠিক আছে? এ হচ্ছে মারমা, আর হচ্ছে আপনার হুম, রাখাইন। এই দুইটা আগে কিন্তু এক ছিল, পরে আলাদা হয়েছে। আলাদা হয়েছে কিসের ভিত্তিতে? অবস্থানের ভিত্তিতে। অবস্থান দুই জায়গায় হয়ে গেছে। মানচিত্র আছে যেহেতু, তো আমি আর রাখলাম না। এখানে মানচিত্র থেকে দেখে অবস্থান কিভাবে দুই জায়গায় হয়েছে। মারমারা এই অঞ্চলটায় রয়ে গেছে। মারমারা বান্দরবানটায় রয়ে গেছে গা। আর রাখাইনরা ওখান থেকে একটু সরে গেছে। রাখাইনরা এই পটুয়াখালী, ইয়েতে, এই অঞ্চলটায় রাখাইনরা চলে এসেছে। কক্সবাজারের কিছু আছে, মানে এরা যে অঞ্চলটা পর্যটন বেশি, এই অঞ্চলটায় রাখাইনদের উৎপাদ বেশি। রাখাইনদেরকে সংক্ষেপে, এরা যেহেতু মায়ানমার থেকে এসেছে, তাই সংক্ষেপে এদেরকে বার্মিজ বলা হয়। আপনি যদি কক্সবাজার যান সেখানেও পাবেন বার্মিজ মার্কেট। আপনি যদি পটুয়াখালী কুয়াকাটা যান সেখানেও পাবেন কিন্তু আপনি বার্মিজ মার্কেট। তাহলে আমরা যাদেরকে বার্মিজ বলি তারা মূলত রাখাইন, এরা ব্যবসা বাণিজ্যে ঢুকে গেছে। আর মারমারা এখনো তাদের উপজাতি প্রথা নিয়ে তারা পড়ে রয়েছে, যদিও তারা প্রায় কি সেম, মারমার রাখাইন। তাহলে এবার বলেন তো দেখি, রাখাইনরা কোন শ্রেণী? এরা কি ব্যবসায়ী শ্রেণী হয়ে গেছে এখন, নাকি এরা এখনো উপজাতি শ্রেণী ধরে রেখেছে? হ্যাঁ, এরা এখন ব্যবসায়ী হয়ে গেছে। রাখাইনরা এখন ব্যবসার দিকে ঝুঁকেছে। আর মারমারা তাদের উপজাতীয় যে ইয়ে আছে, ঐতিহ্য, সেটাই ধরে রেখেছে। তাহলে আমরা এই কটা পড়লাম, এই কটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই যে সাংগ্রাই উৎসবটা, জলগিরি উৎসবটা, এই দুইটা বেশি আসে। আর গারোরা, যেহেতু গারোদের নিয়ে প্রচুর সাংস্কৃতিক ঐতিহ্য আছে গারোদের। এর মধ্যে সংস্কৃতিতে কারা বিখ্যাত একটু বলি। কাদের সংস্কৃতি আমাদের দেশে খুব আলোচিত? সংস্কৃতির জন্য কারা বিখ্যাত? এক হচ্ছে গারো উপজাতি, এরা সংস্কৃতির জন্য খুবই বিখ্যাত। এরপর হচ্ছে মণিপুরী নৃত্য। মণিপুরী নৃত্য, মণিপুরী সিলেটে সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই মণিপুরী নৃত্য দেখতে এসেছিলেন। মণিপুরী নৃত্যটাও আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট। মণিপুরী শাড়িটাও আমাদের দেশে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরা হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে এরা খুবই খুবই বিখ্যাত। একটা হচ্ছে মণিপুরি, আর একটা কি, গারো। তা এই দুইটাকে আবার আমাদের একটু বেশি বেশি পড়তে হয়। কেন বেশি পড়তে হয়? কারণ যেহেতু সংস্কৃতির জন্য। ওই যে নেত্রকোনায় একটা প্রতিষ্ঠান আছে বিরিশিরি, এই যে নেত্রকোনায় এই উপজাতিদের জন্য একটা বিখ্যাত প্রতিষ্ঠান, সেটার নাম কি, বিরিশিরি। এটা হচ্ছে আপনার নেত্রকোনায়। এটা মূলত গারোদেরাই এখানে আধিপত্য সবচেয়ে বেশি। এই বিরিশিরিতে, যেহেতু ময়মনসিংহে, এখানে বেশি থাকে কারা? নেত্রকোনায় হাজংরা আছে। ওই বিরিশিরিতে লোক বেশি কারা? গারোরা। এই বিরিশিরিতে লোক বেশি হচ্ছে খাসিয়ারা। খাসিয়া টুকটাক পাওয়া যায় যারা সিলেট থেকে যায়। এই বিরিশিরিতে এদের আধিপত্য বেশি। তাহলে গারোরা সাংস্কৃতিক ভাবে ঐতিহ্য সম্পন্ন, এবং হচ্ছে মণিপুরীরা সাংস্কৃতিক ভাবে ঐতিহ্য সম্পন্ন। বিশেষ করে মণিপুরী নৃত্য, মণিপুরী শাড়ি ইত্যাদি খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্য খুব পছন্দ করতেন। এর মধ্যে গারোদের নিয়ে কেন ইম্পর্টেন্ট দেখেন, গারোদের আলাদা কি আসে, একটা ভাষা আছে। ভাষার নাম কি? একটা মান্দি। তাদের এই ভাষাটা আসে কিন্তু। গারোদের ভাষা আছে, শুধু ভাষা নয়, গারোদের বই আছে আমাদের দেশে। সেই গারোদের যে পড়ানো হয় সেটাও মান্দি ভাষায় পড়ানো হয়, এই জন্য গারোরা এত বেশি আলোচিত। গারো ভাষা, মান্দি।
আর এদের যে অনুষ্ঠানটা বিশাল ঘটা করে এই অনুষ্ঠানটা হয়, সেটা হচ্ছে ওয়ান গালা অনুষ্ঠান। ময়মনসিংহ অঞ্চলে থাকলে যারা গারো পাহাড়ের আশেপাশে থাকে তারা এই ওয়ান গালা অনুষ্ঠান টের পায়। অনেক ঘটা করে এই ওয়ান গালা অনুষ্ঠান হয়। সেই জন্য গারোকে আমাদের বিশেষ করে মনে রাখতে হবে। আমাদের দেশে এখনো যে অনুষ্ঠানগুলো হয় আমরা ইতিমধ্যে করেছি, এটা হচ্ছে ওই বৈশুক, সাংগ্রাই, বিজু, এই তিনটি অনুষ্ঠান হয়। গারোদের বিখ্যাত অনুষ্ঠান ওয়ান গালা, এটাও আমাদের দেশে এখনো উৎসবের সাথে এই অনুষ্ঠান হয়। এরপর হচ্ছে আপনার জলকেলি। জলকেলি হচ্ছে ব্যবসায়ীদের, ব্যবসায়ীদের জলকেলি, ব্যবসায়ী কারা, রাখাইনরা, এদের এই অনুষ্ঠানটা আমাদের দেশে খুবই উৎসবের সাথে হয়। তাই এই কয়টা উৎসব আমাদের বেশি মনে রাখতে হবে। কি কি আমাদের মনে রাখতে হবে? বৈশাখী, সাংগ্রাই, বৈশাখী নয়, বৈশুক। আমি আবার লিখছি, বৈশুক, সাংগ্রাই, এই উৎসবগুলো। বিজু চাকমাদের, এটা মনে রাখতে হবে। গারোদের ওয়ান গালা, এই উৎসবটাকে আপনার 100% মনে রাখতে হবে। রাখাইনদের জলকেলি, এই কয়টা বেশি আসে, এই কয়টা উৎসব মনে রাখতে হবে, কারণ এই তো সব উৎসব এখনো আমাদের দেশে ঘটা করে হয়। তাই এই কয়টা উৎসবকে আপনার মেমোরাইজ করতেই হবে। দেখি পারেন কিনা বলেন তো। বৈশুক কাদের? বৈশুক কাদের? ত্রিপুরাদের, থ্যাংক ইউ। সাংগ্রাই কাদের? সাংগ্রাই, সাংগ্রাই মারমাদের, হ্যাঁ হয়েছে। বিজু কাদের? বিজু, বিজু হচ্ছে চাকমাদের, থ্যাংক ইউ। ওয়ান গেলা কাদের? ওয়ান গেলা, ওয়ান গেলা হচ্ছে গারাদের, থ্যাংক ইউ। আর জলকেলি কাদের? জলকেলি রাখাইনদের, হ্যাঁ। এবার বলেন তো, এখানে যে আমরা অনেকগুলা লিখলাম, সেটা হচ্ছে বৈশুক, ত্রিপুরা। ত্রিপুরাদের ধর্ম কি বলেন তো দেখি? ত্রিপুরা যেহেতু ভারতের ত্রিপুরা থেকে এসেছে, সুতরাং তাদের ধর্ম কি হবে? তাদের ধর্ম হবে হিন্দু। এবার আমরা সাংগ্রাই, যারা মারমারা বান্দরবনে থাকে, সাধারণত পার্বত্য চট্টগ্রামে যেই প্রজাতিগুলো আছে তাদের ধর্ম কি হয়? সাধারণত বৌদ্ধ হয়, থ্যাংক ইউ। চাকমারা আমরা জানি রাঙামাটিতে সবচেয়ে বেশি থাকে চাকমারা, চাকমারাদের ধর্ম কি হবে? বৌদ্ধ। গারো, গারো ওয়ান গালা, এই গারোরা হচ্ছে থাকে হচ্ছে গারো পাহাড়ে, তাহলে এদের এদের মধ্যে কি হবে? গারোরা এসেছে থেকে, ভারতের গারো পাহাড় থেকে, হ্যাঁ খ্রিস্টান। ধর্মান্তরিত খ্রিস্টান, আর কিছু হিন্দু আছে, দুইটাই আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আপনাদের ভিতরে উপজাতিদের বিষয়টা আহ মনে হয় পুরোপুরি ঢুকে গেল, ঠিক না? এই খাসিয়াদের আমরা বলেছি, খাসিয়া হচ্ছে সিলেট অঞ্চলে খাসিয়া পল্লী আছে, খাসিয়া পুঞ্জি। এখানে একটা কথা বলে দিই, আমরা যেটাকে গ্রাম বলি সেটাই কিন্তু আরো নাম আছে। গ্রামকে আবার কেউ কেউ বলে কি? আদাম। কেউ কেউ বলে আদাম, আবার কেউ কেউ বলে গ্রামকে কি? পুঞ্জি। তাহলে গ্রামের কতগুলা নাম। যেমন ধরেন আমার গ্রাম হচ্ছে চরসাত মাটিয়া। আমি যখন বিসিএস পড়া শুরু করি তখন আমি আর গ্রাম লিখতাম না, গ্রামের পরিবর্তে লিখতাম যে আমার আদাম হচ্ছে চরসাত মাটিয়া, আমার পুঞ্জি হচ্ছে চরসাত মাটিয়া। এতে করে আমার সুবিধা হতো, প্রশ্ন আসে আদাম মানে কি, আদাম মানে গ্রাম, পুঞ্জি মানে কি, পুঞ্জি মানেও কি? গ্রাম। এই কয়টা আমাদের বিষয় জানতে হবে। তাহলে আমরা বলি গ্রাম, কিন্তু খাসিয়া যারা, খাসিয়ারা কিন্তু গ্রাম বলে না, খাসিয়া পুঞ্জি বলে। আমি আবার বলি, যারা জাফলং ঘুরতে গিয়েছেন তারা কিন্তু এই খাসিয়াপুঞ্জি ঘুরতে গিয়েছেন বেশিরভাগ মানুষই। তাহলে আমরা তো জানি জাফলং কোথায়? সিলেটে। তাহলে খাসিয়াপুঞ্জি গুলো কোথায়? সিলেটে, ঠিক না? আর যারা খাসিয়াপুঞ্জি গিয়েছেন তারা নিশ্চয়ই খাসিয়াতের পান চাষ দেখেছেন। বিশাল বড় সুপারি গাছের উপর তারা পান চাষ করে। সুপারি গাছের মধ্যে এখানে পান লাগায় দেয়, পানের লতাটা ঘুরতে 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 সুপারি গাছের মাথায় উঠে পড়ে। এ হচ্ছে আমাদের খাসিয়াপুঞ্জিতে পান চাষ। আর চাকমারা, চাকমারা হচ্ছে আদাম বলে গ্রামকে। তাহলে খাসিয়াদের আমরা বললাম, খাসিয়ারা খ্রিস্টান, এগুলো সাধারণত মণিপুরিরা সিলেটে থাকে। এই যে সিলেট, সিলেট রবীন্দ্রনাথ এই মণিপুরি নাচ দেখতে গিয়েছিলেন, এটা ইম্পর্টেন্ট। খাসিয়ারা প্রচুর পরিমাণে জাফলং এ থাকে, এটা ইম্পর্টেন্ট। রাজবংশীরা রংপুর থাকে, রাজবংশী ভারতেও আছে, ভারতেও প্রচুর রাজবংশী আছে। মুন্ডারা খুলনা থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। মুল্লারা, মুন্ডা প্রকৃতি পূজারী। আর এখানে কি কি লাগবে আমাদের সেটা আমি বলে দিচ্ছি, দাগিয়েও দিচ্ছি যেগুলো পরীক্ষা আসে বেশি। এই যে বিরিশিরি, নেত্রকোনা, তাহলে বিরিশিরিদের কাদের বেশি? বিরিশিরিতে একটু হাজংরা বেশি যায়, বিরিশিরিতে গারোরা একটু বেশি যায়, বিরিশিরিতে আহ খাসিয়ারা, সিলেট থেকে খাসিয়ারা টুকটাক যায়। চাকমারা, এই যে চাকমারা গ্রামকে কি বলে? আদাম। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা। সবচেয়ে বেশি চাকমা বসবাস করে কোথায়? রাঙামাটি। তাহলে আমরা এখানে তিনটা উপজেলা পাইলাম, ধরেন একটা পাইলাম জেলা, একটা রাঙামাটি পাইলাম, আর একটা পাইলাম হচ্ছে আপনার বান্দরবন। আপনাকে বলতে হবে রাঙামাটিতে কারা বেশি থাকে বলেন? রাঙামাটিতে কারা বেশি? চাকমা, গুড। এবার বলেন তো বান্দরবন কারা বেশি? মারমা, থ্যাংক ইউ। মারমারা থেকে বান্দরবন বেশি, ঠিক না?
চিম্বুক পাহাড়ে, বিশেষ করে মারমাদের সবচেয়ে বেশি থাকে বান্দরবানের চিম্বুক পাহাড়ের কাছে। চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমারা সবচেয়ে বেশি থাকে একসাথে। পিনন হাদি জামা কাপড়, এই চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন হাদি ফ্যাবো, এটাও পরীক্ষায় আসবে। সাঁওতালরা আমরা পড়ছি বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী, কিন্তু সমতলের সমতলের সবচেয়ে বড় কারা? সাঁওতালরা। দেবতাদের ভাষা লাগে না। মারমারা আমরা এই যে একটু আগে পড়লাম, মারমারা সবচেয়ে বেশি কোথায় থাকে? চিম্বুক পাহাড়ে। আচ্ছা, আরেকটা কথা বললে তো, এখানে আমরা করেছি গ্রাম। গ্রামকে চাকমারা বলে কি? আদাম। আবার মারমারা সেটাকে বলে কারবারি। কারবারি। আবার খাসিয়ারা সেটাকে কি বলে বলেন তো? সিলেটের খাসিয়ারা সেই গ্রামকে কি বলে? হ্যাঁ, পুঞ্জি, থ্যাংক ইউ। খাসিয়ারা। তাহলে এই গ্রামের সবগুলা সিনোনিম আপনাদের পড়তে হবে, ঠিক আছে? আমরা আবারও এখানে লিখে দিচ্ছি, আদাম বলে কারা? চাকমারা। কারবারি বলে কারা? মারমারা। পুঞ্জি বলে কারা? খাসিয়ারা। আর গ্রাম বলে কারা? বাঙালিরা। আমরা যারা বাঙালি তারা বলি কি? গ্রাম। আরেকটা কথা, যে গ্রামের যে প্রধান থাকে, গ্রামের প্রধানকে চাকমারা কি বলে? আমরা তো গ্রাম পুলিশ টুলিশ বংশং বা মেম্বার টেম্বার বলি, তারা বলে কি? হেডম্যান। তারা বলে হেডম্যান। এটাও পরীক্ষায় আসে। গ্রামের প্রধান হেডম্যান, হয়তোবা ব্রিটিশদের কাছ থেকে এটা শিখেছে তারা। খাসিয়ারা মাতৃতান্ত্রিক, আমরা মাতৃতান্ত্রিক দুইটা বললাম, একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে খাসি। এগুলো হচ্ছে মাতৃতান্ত্রিক, গরু খাসি মানে হচ্ছে গারো এবং খাসিয়া। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। গারোরা মাতৃতান্ত্রিক আমরা পড়েছি, আবারও আমি লিখে দিচ্ছি গরু খাসি, এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক। তাহলে গারোরা মাতৃতান্ত্রিক। গারোদের ভাষা হচ্ছে মান্দি। গারোদের যে উৎসবের নাম ওয়ানগালা, এই কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো পড়লে পড়ে। মণিপুরীরা সিলেট, মণিপুরের নাচ বিখ্যাত, রবীন্দ্রনাথ এই নাচ দেখতে এসেছিলেন। মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত, পড়লেও চলবে না পড়লেও চলবে। পার্বত্য চট্টগ্রাম খুবই ইম্পর্টেন্ট। এখন আপনারা যে সাজেক ঘুরতে যান, আগে কেন পারতেন না? কারণ 1997 সালের আগে এই সাজেক মাঝে ঘুরতে গেলে আপনি আপনি তখন এই পাহাড়িদের চোখে একটা পাখি। পাখিকে যেরকম দূর থেকে তীর ধনুক গুলি গুলি করে ফেলা হতো, এরকম বাঙালিরা ফেলা হতো। আজকে যে আপনি সাজেক ঘুরতে যান, এটার একমাত্র একমাত্র ক্রেডিট শেখ হাসিনা 1997 সালের শান্তি চুক্তি। এর আগে পানিশমেন্ট পোস্টিং হিসাবে সবাই বান্দরবন পাঠাইতো। কেন বান্দরবন পাঠাইতো? কারণ বান্দরবন গেলেই উপজাতিদের গুলিতে মারা পড়তেন, উপজাতিদের গুলতিতে মারা পড়তেন, উপজাতিরা আপনাকে পাখির মতো শিকার করে ফেলাইতো। এই জন্য আগে এই বাজে পোস্টিং গুলা হয়তো সব বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি। এখন আর কিন্তু সেটা নাই। 1997 সালের পর থেকে আপনি এই অঞ্চলগুলোতে ভ্রমণ করতে পারেন। এর আগে ভ্রমণ করার কোনো সুযোগই ছিল না আপনার, মেরে ফেলতো, পাইলেই মেরে ফেলতো। অফিসারে মেরে ফেলতো, ডিসিএসপি মেরে ফেলতো, পুলিশে ইয়ার কি যেন জেনারেল মেরে ফেলতো, আর্মির। সেই জায়গায় আপনি আমি তো সাধারণ মানুষ। তাহলে এই চুক্তিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। এই শান্তি চুক্তিটা শেখ হাসিনার যে ভাই আছে, বরিশালের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, তখন এটা দায়িত্ব পালন করেছিলেন। আপনারা চিনেন সাদেক আবদুল্লাহ, সাবেক মেয়র। সেই সাদেক সাদেক আবদুল্লাহর পিতা আবুল হাসনাত আবদুল্লাহ এটার তখন দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কার্যকর মন্ত্রণালয় গঠন লাগবে না। হচ্ছে তারপরে করে নিয়েন 97 সালে চুক্তি, 98 সালে পার্বত্য চট্টগ্রাম একটা মন্ত্রণালয় গঠন, এটা নেই। মাওরি আছে নিউজিল্যান্ডে, পিগমি আছে আফ্রিকায়, নিগ্রো আছে আফ্রিকায়, টোডা মোডা আফ্রিদি আছে পাকিস্তানে। এগুলা বিদেশি জাতি। শেরপা আছে নেপালে, কুর্দি আছে তিনটা চারটে রাষ্ট্রে। এগুলা হচ্ছে বিদেশি জাতি, এগুলা বাংলাদেশে নাই। মারমা উপজাতিরা কোন ভাষায় কথা বলে? আরাকানি ভাষায়। আরাকানি ভাষায় কি মায়ানমারের ভাষায়? আমরা আগেই বলছিলাম যে মায়ানমার অঞ্চল থেকে মূলত এরা এসেছিল। আরাকানি ভাষা। সম্প্রসারিত টিকাদান। টিকাদান শুরু হয়েছে 1979 সালে। প্রথম টেস্ট টিউব বেবি ফিরোজা বেগম, এটা খুবই পরীক্ষায় আসে। প্রথম টেস্ট টিউব বেবি জন্ম দিয়েছে ফিরোজা বেগম 2001 সালে। এই টেস্ট টিউব বেবির নামগুলো একটু দেখেন, হীরামণি মুক্তা, এটাও পরীক্ষায় আসে। হীরামণি মুক্তা কেন আলোচিত? বলতে হবে টেস্ট টিউব বেবি। ডক্টর ফাতেমা বেগমের ফিরোজা বেগমের টেস্ট টিউব বেবি। হিমায়িত ভ্রূণ অপ্সরা, এটা ইম্পর্টেন্ট। অপ্সরা কেন আলোচিত? হিমায়িত ভ্রূণ শিশু হিসেবে অপ্সরা খুবই আলোচিত। ইপিআই টিকাদান, যে টিকাদান গুলা হয়তো অত বেশি গুরুত্বপূর্ণ না, আগে আসতো এখন আর আসে না, যেহেতু টিকাদান কর্মসূচি বাংলাদেশের সফল। এটা বলেন, বাংলাদেশের পরমাণু চিকিৎসা আইসিডিডিআরবি ওরসেলাইন বানায়, এসএমসি ওরসেলাইন। এই এসএমসি ওরসেলাইন যে পড়ছেন না, বহু মানুষের জীবন বাঁচায় এসএমসি ওরসেলাইন। এটা হচ্ছে আইসিডিডিআরবি, যেটা মহাখালীতে অবস্থিত। এই প্রতিষ্ঠানটা এই এসএমসি ওরসেলাইন তৈরি করছে। এখন এই এসএমসির আবার দুই ধরনের জুস পাওয়া যায়, অরেঞ্জ জুস আর লেমন জুস। ব্যাপক মার্কেট পাইছে এই আইসিডিডিআরবির এসএমসি জুসটা। বাংলাদেশ পোলিও মুক্ত ঘোষণা হয় 2014 সালে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক আছে 13,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক। এটা শেখ হাসিনা উদ্যোগ, তো শেখ হাসিনা এই উদ্যোগটা নিয়ে কমিউনিটি ক্লিনিক তৈরি করছে স্বাস্থ্য সেবার জন্য, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক। নারী স্বাস্থ্য সেবায় সবচেয়ে বেশি জোর দেয় কমিউনিটি ক্লিনিক গুলো। মেডিকেল বিশ্ববিদ্যালয় আগে ছিল একটি, সেটা হচ্ছে বিএসএমএমইউ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি ছিল আগে একটি। শেখ হাসিনা এসে আরো 4টি ইউনিভার্সিটি করেছে, তাহলে মোট মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এখন কয়টি? 5টি। রেজিস্টার্ড চিকিৎসক এটা মনে হয় আমার মতে এখন আর কি নাই, ঠিক নাই। রেজিস্টার্ড চিকিৎসা এত জনসংখ্যা একজন প্রতি 1724 জনে একজন ভাগ পায়, এটা এখন মনে হয় ঠিক নাই। বিশেষ করে 39তম বিসিএস এ 10,000-এর কাছাকাছি চিকিৎসক নিয়োগ দেওয়ার ফলে এটার পুরোপুরি ঠিক নাই। হেলথ সিটি চট্টগ্রাম এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এটা বহুবার পরীক্ষা এসেছে। স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া চট্টগ্রামকে হেলদি সিটি ঘোষণা দিয়েছে। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছিলাম বিএসএমইউ, বর্তমানে বিশ্ববিদ্যালয় আছে কয়টি? 5টি। তাহলে এটার সামারি, আগে বিশ্ববিদ্যালয় ছিল একটি, বিএসএমইউ এখন বিশ্ববিদ্যালয় আছে কয়টি? 5টি। 1700 জন ডাক্তারের বিনিময়ে একজন চিকিৎসক, হয়তো পুরোপুরি ইনফরমেশনটা কি নাই, ঠিক নাই। পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে 2000 কত সালে? 14 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে। এই কয়টা হচ্ছে আমাদের এই স্লাইডের সামারি, ঠিক আছে। আর হচ্ছে এই আমাদের যে উড়সেলাইন আছে এসএমসি উড়সেলাইন, এই এসএমসি উড়সেলাইন তৈরি করেছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি কোথায় অবস্থিত? আইসিডিডিআরবি হচ্ছে মহাখালীতে অবস্থিত একটি বিখ্যাত প্রতিষ্ঠান। সাধারণত এটা কলেরা, আমাশা এসব নিয়ে কাজ করে। কলেরা, আমাশা এসব নিয়ে এই প্রতিষ্ঠানটা কাজ করে আইসিডিডিআরবি। এটা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, এটা কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠান না, হ্যাঁ। বিএসএমএ পিজি ছিল, হ্যাঁ ঠিক ঠিক বলেছেন, বিএসএমএ আগে ছিল পিজি, বর্তমানে এটার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি। বাংলাদেশ ইপিআই প্রোগ্রাম আছে। আমাদের যে টিকা প্রোগ্রাম, সেই টিকা প্রোগ্রামটা চালু হয়েছে কত সালে? 1974 সালে এটা চালু করা হয়েছে টিকা প্রোগ্রাম। 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে হয় 10টি ক্ষেত্রে টিকা দেয় আমার জানা মতে। 10টি রোগের উপর বাংলাদেশ টিকা দিত। এই ইপিআই প্রোগ্রাম 10টি রোগের উপর চালু হয়েছিল, আমি যতটুকু সোফার আইনো। আমরা এখানে দেখি দুই একটা আমাদের মণিপুরীরা, আমরা সিলেটের জন্য বিখ্যাত, আমরা পড়েছি, বহুবার পড়েছি। ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা 48, এখন নাই। ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা 50টি হয়েছে গা। জুম চাষ আপনারা সবাই জানেন, পাহাড়ে, এই যে পাহাড়ের সাইডে, এতটা হবে না এমন পাহাড়, এই পাহাড়গুলোর যে সাইডে আছে, সাইডে যে থাকে, বন জঙ্গল থাকে, এগুলো পোড়ায় পোড়ায় তারপর কি করে? পোড়ায় তারপর এই সেই পাহাড়টাকে খোদাই করে মাটির মতো উর্বর বানানোর চেষ্টা করে। ওই পুরানো ছাই দিয়ে উর্বরতা বাড়ায়, হালকা বৃষ্টি এলে পানি দিয়ে উর্বরতা বাড়ালে তারপর এখানে চাষ করবে, সেই চাষগুলাকে বলা হয় জুম চাষ। তাহলে জুম চাষ হচ্ছে পাহাড়ের সাইডে যে চাষ, সেই চাষগুলা কি চাষ? জুম চাষ। ওরাও হচ্ছে আমরা করেছি উত্তরবঙ্গে আমাদের কি বসবাস করে? রাজবংশীরা উত্তরবঙ্গে বসবাস করে। তারপর হচ্ছে ওরাও, সেটাও আমাদের উত্তরবঙ্গে বসবাস করে। সাঁওতাল এটাও কি উত্তরবঙ্গে বসবাস করে। এই তিনটাকে আমরা দেখতে পাই উত্তরবঙ্গে বসবাস করে, ঠিক আছে। সংক্ষেপে মনে হয় সরি দিলেও হয়ে যাবে। সরি সরি দিলেও মনে হয় হয়ে যাবে। শত হচ্ছে সাঁওতাল, ওতে হচ্ছে ওরাও, আর তে হচ্ছে রাজবংশী। সংক্ষেপে সরি দিলেও এই পড়ে ফেলতে পারবে, সরি গুলা উত্তরবঙ্গে বসবাস করে, ঠিক না? সরি গুলা উত্তরবঙ্গে বসবাস করে, সাঁওতাল, ওরাও, রাজবংশী, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখেছি এটা পপুলেশন নিয়ে কাজ করে, জনসংখ্যা গবেষণা নিয়ে, ইত্যাদি ইত্যাদি। প্রতি বছর জনসংখ্যা দিবস 2রা ফেব্রুয়ারি দেওয়া আছে। আচ্ছা, বিরিশিরি নেত্রকোনা অবস্থিত আবাসস্থল গারো। উপজাতির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়, সেটা হচ্ছে গারো উপজাতি। আমরা দেখেছি নেত্রকোনা বা ময়মনসিংহে গারো আছে। গারোর পাশাপাশি হচ্ছে আপনার সেখানে আছে হাজং। এর মধ্যে টঙ্ক বিদ্রোহ হাজংরা হারিয়ে দিয়েছিল কাদেরকে? আপনাদের বলতে হবে, বলেন তো হাজংরা কাকে, কোন শক্তিকে হাজংরা হারিয়ে দিয়েছিল? মুন্ডারা হচ্ছে খুলনা অঞ্চলে ভাইয়া। ব্রিটিশকে হারিয়ে দিয়েছিল হাজংরা। আর চাকমারাও কিন্তু হারিয়ে দিয়েছিল, ঠিক না? সিধু কানা এরা হারিয়ে দিয়েছিল। গারো উপজাতি কোন অঞ্চলে? ময়মনসিংহের গারো পাহাড়ে গারো উপজাতি বসবাস করে, সেটা আমরা পড়ে ফেলেছি। কমিউনিটি সেবা এখন 13,900 হয়ে গেছে, 13,900 প্লাস হয়ে গেছে এখন কমিউনিটি ক্লিনিক। শেখ হাসিনা এই কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। বাংলাদেশের প্রথম আদমশুমারি এখনো আদমশুমারি নেয় 1974 সালে। আর 2022 সালে সেটা হয়ে গেছে কি শুমারি? জনশুমারি হয়ে গেছে। চাকমা জনগোষ্ঠীর লোক সবচেয়ে বেশি রাঙামাটিতে। রাঙামাটির যিনি রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, উনি একজন চাকমা। রাঙামাটির রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, উনি একজন চাকমা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1900 কত সালে? 97 সালে। সাক্ষরতার হার 42 সাল। আদমশুমারি যেখানে হাজংদের বসবাস নাই। হাজংরা আছে হচ্ছে উত্তরবঙ্গে, হাজংরা ময়মনসিংহের শেরপুরের নেত্রকোনায়। হাজংদের সিলেটে বসবাস নাই। সিলেটে বসবাস আছে কাদের?
মণিপুরীদের। সিলেটে বসবাস আছে কাদের? খাসিয়াদের। এর মধ্যে খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। চাকমারা গ্রামকে কি বলে বলেন? চাকমারা গ্রামকে আদাম বলে, নাকি তারা গ্রামকে কারবারি বলে? চাকমারা গ্রামকে কি বলে, আদাম না কারবারি? চাকমারা গ্রামকে কি বলে? আদাম, আদাম, আদাম। আর মারমারা গ্রামকে কি বলে বলেন তো? মারমারা গ্রামকে কি বলে? মারমারা গ্রামকে বলে কারবারি, কারবারি, কারবারি। গুড। আমরা এখানে পড়ছি ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি মুসলিম। আমি বলছিলাম পাঙ্গন, মৌলভীবাজার। আপনাদের বলতে হবে পাঙ্গনরা কোথায় বসবাস করে। যেগুলো মুসলিম, এরা সব ধর্মান্তরিত মুসলিম। পাঙ্গলরা কোথায় বসবাস করে বলেন তো? পাঙ্গনরা মৌলভীবাজার বসবাস করে। পাঙ্গন, মৌলভী। গুড। তাহলে আমরা পারলাম আজকে।